আচ্ছা। আহ ওকে, এটা হলো তোমার যেটা চ্যাপ্টার 2, ম্যানেজিং ক্যাশ ইনফ্লোস অ্যান্ড আউটফ্লোস, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোর্সে। তো আমি বেসিক্যালি একটা শর্ট ধারণা দিব। তো ডিটেইল পড়ার লাগলে বই পড়তে পারো। বই যথেষ্ট সুন্দর করে গুছায় লেখা আছে। যদি যে কারো ক্লাস বুঝে থাকো, আমার ক্লাস অথবা ফরিসের ক্লাস, তো সেক্ষেত্রে বই পড়তে সমস্যা হওয়ার কথা নেই। ইভেন ক্লাস না করলেও বইয়ের বেশ কয়েকটা জিনিস বুঝতে পারবা যদি নিজে পড়ো। তো আমি জাস্ট শর্ট একটা ধারণা দিয়ে যাব চ্যাপ্টারটার উপর। তো ইনিশিয়াল কিছু জিনিস আমি স্কিপ করতেছি, ওগুলো তোমরা নিজে পড়ে নিও। ফার্স্ট অফ অল, যেমন এখানে শুরুতে তোমার ক্যাশ, মানে ম্যানেজিং ক্যাশ ইনফ্লোস এন্ড আউটফ্লোস, ঠিক আছে? তো ক্যাশ ইনফ্লো বা ক্যাশ আউটফ্লো কি কি ধরনের জিনিস, সেই জিনিসগুলো এক্সপ্লেইন করছে। দেন ক্যাশ ম্যানেজমেন্টের কথা আসছে, ঠিক আছে? তো ক্যাশ ম্যানেজমেন্টের কথা আনতে যায়, দেন বলছে যে মানে ক্যাশ ম্যানেজমেন্টের অবজেক্টিভটা কি, বেসিক্যালি আমরা ক্যাশটা মানে প্রতিষ্ঠানে রাখি কেন, ঠিক আছে? যে তোমার লিকুইডিটিটা মেনটেন করার জন্য ক্যাশটা রাখি, ঠিক আছে? যাতে আমরা মানে ইনস্ট্যান্ট যে এক্সপেন্স দরকার হয় সেটা যাতে মিটাইতে পারি, ঠিক আছে? কিন্তু আবার যদি ক্যাশ কম রাখি একটা সার্টেন লেভেলের চেয়ে, তাহলে লিকুইডিটি প্রবলেমে ফেস করব। আবার বেশি রাখলে যেটা প্রবলেমটা হচ্ছে তোমার, ওই ওই জায়গাটা তুমি অন্য ওই ক্যাশটা তুমি অন্য জায়গায় খাটাতে পারতো। অর্থাৎ এখানে যেমন লেখা আছে, ক্যাশ ডাজেন্ট আর্ন এ রিটার্ন। অর্থাৎ তুমি ক্যাশ যে রেখে দিছো, ফার্মে রেখে দিলে, সেটা থেকে তুমি আলটিমেটলি এটা তোমাকে লিকুইডিটি ক্রাইসিস থেকে বাঁচাবে। বাট এটা অতিরিক্ত রাখলে সমস্যাটা হচ্ছে যে তোমার ওই এক্সেস যে ক্যাশটা রাখতেছো, সেটা হয়তো তুমি অন্য জায়গায় খাটালে একটা রিটার্ন পাইতে, বাট সেই রিটার্নটা তুমি এনজয় করতে পারতেছো না, ঠিক আছে? ইভেন তুমি যদি তোমার ব্যবসায়ও খাটাতা, মানে এটাকে আইডল ক্যাশ হিসেবে না রেখে যদি প্রোডাকশনে খাটাতা, সেক্ষেত্রেও তোমার সেখান থেকে একটা প্রফিট জেনারেটিং অ্যাক্টিভিটিস হতো। সো এটা নিয়ে তোমার মেইনলি কাজ করাটা হলো তোমার ক্যাশ কতটুকু জিনিসটা, সেটা হলো তোমার ক্যাশ ম্যানেজমেন্টের কাজটা, ঠিক আছে? এবং ক্যাশ ম্যানেজমেন্টের মধ্যে তোমার ক্যাশ যাতে সঠিক সময় তুমি পেয়ে যাও, যেটা আছে তোমার হলো পাওনাদার যারা আছে, ঠিক আছে? তো এই টাইপের কাজগুলাও আছে। তো তো আমরা এখানে তিনটা ইয়ের কথা বলা আছে, তিন টাইপের ডিমান্ডের কথা, যেটা আমরা মনিটারি ইকোনমিক্স কোর্সেও পড়ছিলাম। যে ট্রানজাকশন ডিমান্ড অ্যান্ড প্রিকশনারি ডিমান্ড এবং স্পেকুলেটিভ ডিমান্ড। যে ট্রানজাকশন ডিমান্ড আমরা মানে যেটা রেগুলার খরচের জন্য লাগে, ঠিক আছে, রেগুলার ট্রানজাকশনের জন্য। প্রিকশনারি ডিমান্ড হলো মানে আমরা ক্যাশ কি কারণে সেভ করে রাখতে চাই, ঠিক আছে? সো তিন ধরনের কারণে হতে পারে। আর প্রিকশনারি ডিমান্ডটা হলো তোমার বেসিক্যালি যে আহ, মানে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আগে থেকে কিছু অংশ টাকা সরায় রাখা, ঠিক আছে? সো এটার কারণে আমরা ক্যাশ রাখতে চাই। আর এটা হলো স্পেকুলেটিভ ডিমান্ড, ঠিক আছে? সো নিড মানি টু টেক অ্যাডভান্টেজ অফ আনএক্সপেক্টেড অপরচুনিটিস। তো এটার এক্সাম্পল কোথায় জানি আমি দেখছিলাম এরকম একটা এক্সাম্পল, যে ধরো ভবিষ্যতে বা কেউ হয়তো বলছে ক্লাসে, হতে পারে মানে এরকম বলছিল যে তোমার, যে যদি একটা সেল হয়, হ্যাঁ, ধরো হঠাৎ করে 50% সেল দিচ্ছে কিছুতে, তো তোমার হাতে যদি ওই এক্সেস টাকাটা থাকতো, তাহলে তুমি এটা খরচ করতে পারতা, ঠিক আছে? তো কোনো আনএক্সপেক্টেড যদি অপরচুনিটি চলে আসে, সেই জিনিসটাকে গ্র্যাব করার জন্য তোমার হাতে যদি এনাফ মানি থাকে কিছু একটা অংশ, তো সেটার কারণেও মানুষ আলটিমেটলি সেভ করতে চায়। সো এই তিনটে কারণে মানির ডিমান্ডটা অ্যারাইজ করে। সো তো দেন বলছে যে মোটিভেশন অফ হোল্ডিং নিয়ার ক্যাশ অ্যাসেট। ক্যাশ, নিয়ার ক্যাশ অ্যাসেট হলো যেটা ক্যাশের কাছাকাছি অ্যাসেট, ঠিক আছে? সো কাইন্ড অফ তোমার হলো যেমন মার্কেটেবল সিকিউরিটিজ বা এই টাইপের। সো ওটার পিছনে কি মোটিভেশন আছে সেটা বলা আছে, মানি মার্কেট বা মানি মার্কেট সিকিউরিটিজ নিয়ে বলা আছে। সো আমি সেখানে সেই এক্সপ্লেনেশনেও যাচ্ছি না, এগুলা নিয়ে ডিটেইল পড়া বইয়ে আছে, বই থেকে একটু ডিটেইলস পড়ে নিও, ইভেন স্লাইডেও ডিটেইল নাই। দেন হলো আমি যেখান থেকে স্টার্ট করতেছি, বেসিক্যালি ফ্লোটেশন অ্যান্ড চেক ক্লিয়ারিং, এই রিলেটেড ম্যাথও আছে তোমার। সো এই প্রসেসটা আমি একটু গ্রাফিক্যাল ওয়েতে এক্সপ্লেইন করার চেষ্টা করব, যে ফ্লোটেশন বা চেক ক্লিয়ারিং এর ক্ষেত্রে বিষয়টা কি। হ্যাঁ, তো এইটা হলো কি, ধরো দুটা কোম্পানির কথা চিন্তা করো, যে কোম্পানি এ। ওকে, আচ্ছা, এখানে আমি বেশি বড় না লিখে, আমার টাইম যাবে। কোম্পানি এ, ঠিক আছে? আরেকটা কোম্পানি লিখলাম কোম্পানি বি। সো দুটা কোম্পানি। এখন মনে করো যে কোম্পানি বি কোনো একটা দ্রব্য কোম্পানি গুডসকে সেল, মানে কোম্পানি এ কে সেল করলো। হ্যাঁ, সে কোনো দ্রব্য সেল করছে, কোনো গুডস। সো আলটিমেটলি কি করবে, কোম্পানি এ কোম্পানি বি কে পেমেন্ট করবে। সো কোম্পানি বি টাকা পায়। এখন পেমেন্টটা সে করলো চেকের মাধ্যমে, ঠিক আছে? চেকের
মাধ্যমে বলার আগে আমি দুটো জিনিস বলে নিই, যে তোমার এই কোম্পানি এ যেই ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন করে বা কোম্পানি এ যেই ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, সেটা ধরো তোমার আহ ধরো সোনালী ব্যাংক, ঠিক আছে? সোনালী ব্যাংক ধরো, এবং কোম্পানি বি যে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে সেটা ধরো তোমার সিটি ব্যাংক, ঠিক আছে? তো সিটি ব্যাংক এবং সোনালী ব্যাংক, এখন কোম্পানি এ কি করবে, যে কোম্পানি বি কে যে চেকটা দিল, এটা ধরো চেক, তো চেকটা দিল কিন্তু চেকের মধ্যে কার নাম লেখা, বেসিক্যালি মানে সোনালী ব্যাংকের চেক দিল, ঠিক আছে? তো এখানে চেকের মধ্যে সোনালী ব্যাংক নাম, ব্যাংকের নাম কি লেখা থাকে কিনা আমি জানি না, বাট মেইন কথা হলো তোমার সোনালী ব্যাংকের লেখা থাকার কথা আর কি, সোনালী ব্যাংকের জন্য তোমার চেক দিল, ঠিক আছে? এখন কোম্পানি বি এর কাছে, কোম্পানি এ থেকে কোম্পানি বি এর কাছে এই যে এই চেকটা প্রসেস করে কোম্পানি এ থেকে কোম্পানি বি এর কাছে যাবে, ঠিক আছে? কোম্পানি বি ওই চেকটা কালেক্ট করবে, ঠিক আছে? এই যে প্রসেসটা, এই মেইলের মাধ্যমে, বইয়ে যে কথাটা বলা আছে সেটা হলো মেইলের মাধ্যমে তাকে পাঠাইছে, অথবা মেইলের মাধ্যমে পাঠায়, অথবা যেভাবেই পাঠায়। তো তো এই যে তোমার যে প্রসেসটা, এটাকে তোমার বলতেছে যে মেইল ফ্লোট, ঠিক আছে? মেইল ফ্লোট মানে এটাতে যে সময়টা যাচ্ছে, ঠিক আছে? ধরো এখানে তোমার, ধরো এই ভ্যালুগুলাই লিখলাম, ঠিক আছে? এখানে তোমার সময় যাচ্ছে 4 দিন, 4 ডেজ এখানে তোমার চলে যাচ্ছে, ঠিক আছে? তো মেইলিং ফ্লোট তোমার 4 ডেজ। হ্যাঁ, তার কাছে পাঠাবা, তাদের কোম্পানি জিনিসটা রিসিভ করবে, ঠিক আছে? এই টাইপের হলো তোমার আহ এখানে তোমার 4 দিন যাচ্ছে। এখন হলো তোমার কোম্পানি বিয়েটা তো পেয়ে গেছে চেকটা, এখন চেকটা সে, মানে এটা তো সোনালী ব্যাংকের চেক ছিল বেসিক্যালি, যে সে, অর্থাৎ কোম্পানি বি যদি সোনালী ব্যাংকে যেত তাহলে সোনালী ব্যাংক টাকা দিয়ে দিত, কিন্তু কোম্পানি বি তো কোম্পানি বি লেনদেন করে সিটি ব্যাংকের সাথে, ঠিক আছে? তো কোম্পানি বি কি করবে, এই চেকটা যায় ও সিটি ব্যাংকে দিবে, কিন্তু সিটি ব্যাংকের তো ওই অথরিটি কারেন্টলি নাই যে ও ওই সোনালী ব্যাংকের চেকের টাকা কোম্পানি বি কে দিয়ে দিবে। আচ্ছা, ওটার কথা আমি পরে বলতেছি। কোম্পানি যেটা রিসিভ করছে, রিসিভ করে সিটি ব্যাংক পর্যন্ত যে দিবে, এই যে সময়টা, দিবে বলতে এখানে কিছু কাজ থাকে তাদের, আমি এক্স্যাক্টলি জানি না কি কাজ, বইও অত ডিটেলে লেখা নাই। তো এখানে একটু সময় যায় এইগুলা কাজটা করে বুঝায় দিতে। তো সেই সময়টাকে তোমাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে তোমার অ্যাট ফার্ম ফ্লোট, ঠিক আছে? ফার্মে হয়তো কিছু প্রসেসিং করে, প্রসেসিং করে দেন এটা যে তোমার এই চেকগুলা যে তোমার ব্যাংক পর্যন্ত সাবমিট করবে, তো এটাতে ধরো 0.5 ডে যাচ্ছে, অর্থাৎ একদিনও পুরো যাচ্ছে না, হয়তো তোমার 12 ঘন্টা সময় আছে, 12 ঘন্টা পর জমা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কাইন্ড অফ এরকম ধরো। তো এখানে তোমার 0.5 ডে যাচ্ছে। এখন সিটি ব্যাংক কি করবে, ঠিক আছে? এখন দুটো বই আছে, সিটি ব্যাংক মনে করো সেন্ট্রাল যে ব্যাংক আছে, বইয়ে ফেডের কথা বলা আছে, তো আমরা তো সেন্ট্রাল ব্যাংকের কথা চিন্তা করলাম। সেন্ট্রাল ব্যাংকের কাছে কি করলো, সিটি ব্যাংকের তো ওই অথরিটি নেই যে সোনালী ব্যাংকের চেকের টাকা ডাইরেক্ট কোম্পানি বিকে দিয়ে দিবে, ঠিক আছে? তো এটা কিভাবে করতে হবে, এটা ক্লিয়ারিং সার্ভিসের মাধ্যমে করতে হবে। এখন ক্লিয়ারিং সার্ভিস সে যেটা করতে পারে, এটা ফেডকে দিতে পারে, ফেড সোনালী ব্যাংকের সাথে ক্লিয়ারিং করে দেন সিটি ব্যাংকে হয়তো মানে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, সো এখানে যে সময়টা যাবে সেটাকে বলা হচ্ছে, এই যে সময়টা, এই সময়টাকে তোমাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ক্লিয়ারিং ফ্লোট। এখন এটা একটা ওয়ে আছে বা একটু ফাস্টার ওয়ে আছে, কিন্তু সেখানে তোমার ক্লিয়ারিং ফ্লোট যাচ্ছে, সেটা হলো তোমার ফাস্টার ওয়েটা হলো এই দুইটা যে ব্যাংক, সোনালী ব্যাংক এবং সিটি ব্যাংক, এখানে সেন্ট্রাল ব্যাংকের কোনো ইনভলভমেন্টেরই দরকার নেই। এরা দুইজন ক্লিয়ারিং সার্ভিস বা ক্লিয়ারিং সেটেলমেন্ট করে নিতে পারে, অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে ক্লিয়ারিং সার্ভিস যদি করে নেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আহ, মানে নিজেরা যদি এই জিনিসটা ক্লিয়ারিং করে নেয়, তো সেক্ষেত্রে এখানে যে সময়টা যাচ্ছে সেটা সাধারণত সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে করলে আরো বেশি সময় যাবে, নিজেরা ডিরেক্ট করাচ্ছে, ঠিক আছে? সো নিজেরা ডিরেক্ট করলে যে সময়টা যাচ্ছে, তো সেটাও তোমার ক্লিয়ারিং ফ্লোট, সেটাতে ধরো তোমার যাচ্ছে আলটিমেটলি 1.3 ডেজ, ঠিক আছে? তো টোটাল জিনিসটা চিন্তা করো যে সোনালী ব্যাংক, অর্থাৎ তারা ক্লিয়ারিং সেটেলমেন্ট করে ফেললো। সেটেলমেন্ট করার অর্থ হলো যে এখন সিটি ব্যাংক, সোনালী ব্যাংক, সিটি ব্যাংকে, আমি এক্স্যাক্টলি তো জানি না ডিটেইলস, বাট মেইন কথা হলো এখন সিটি ব্যাংক অথরিটি পেয়ে গেছে যে এখন সে আলটিমেটলি সেটেলমেন্ট করে ফেলছে, এখন আলটিমেটলি সিটি ব্যাংক ডাইরেক্ট ওই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ টাকা তোমার কোম্পানি বিকে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো আলটিমেটলি বোঝার চেষ্টা করো, কোম্পানি এ আলটিমেটলি গুডটা পাইছে, ঠিক আছে? গুডসটা পেয়ে এমন না যে সে, টোটাল কতদিন এখানে গেল ফ্লোটে, 4 দিন প্লাস 0.5 ডেজ প্লাস 1.3 ডেজ, তিনটার যোগফল কত আসে, 5.8 ডেজ আসে।
তো 5.8 ডেজ টোটাল আলটিমেটলি কি হয়েছে, যে কোম্পানি এ যেই দিন গুডস কিনছে, গুডটা পাইছে, গুডসটা কোম্পানি বি সেই টাকাটা ফেরত পাইছে, গুডসটা ডেলিভার করার পর টাকাটা পাইছে 5.8 দিন পরে। কিন্তু বিষয়টা এরকম না যে কোম্পানি এ কোম্পানি বি এর কাছ থেকে ওই 5-6 দিনের জন্য ধারে পণ্যটা কিনছে। সেটা ধারে কিন্তু কিনেনি, বিষয়টা হলো সে যেদিন গুডসটা পাইছে ওই দিনই চেক দিয়ে দিছে, কিন্তু এই যে প্রসেস, চেকটা তার পর্যন্ত পৌঁছাবে, সে এটাকে তার ব্যাংকে নিয়ে যাবে, এবং তার ব্যাংক হলো ওই কোম্পানি এর ব্যাংকের সাথে ক্লিয়ারিং সেটেলমেন্ট করবে। So এই টোটাল প্রসেসে 5.8 ডেজ তার কি হইলো, এই টাকাটা আটকে ছিল। ঠিক আছে, এই যে 5.8 ডেজ যেই অ্যামাউন্ট অফ টাকা ছিল, সেই অ্যামাউন্ট অফ টাকা যে আটকে ছিল, এই সময়টা চিন্তা করো, যদি সে এই টাকাটা তার ব্যবসার প্রোডাকশনে খাটাতো, অথবা এটা যদি অন্য কোনো আহ, মনে করো এখানে অন্য কোথাও ইনভেস্টমেন্ট করে খাটাতে পারতো। অথ- ঠিক আছে, তো মেইন কথা হলো তুমি সেটাকে বেসিক্যালি তোমার অপরচুনিটি কস্ট বলতেছে। ঠিক আছে, তো অপরচুনিটি কস্ট হলো এটা যে তুমি বেসিক্যালি, আমি যদি ক্লিয়ারলি বলি, সেটা হলো যে সে এই টাকাটা যদি তার ব্যবসায় খাটাতো, মেইনলি তুমি ব্যবসায় রিটার্নটা চেক করে দেখবা যে ব্যবসায় যদি ওই টাকাটা অতদিন খাটাতো, তাহলে যেই হারে রিটার্ন পাইতো, তো ওই হার অ্যাপ্লাই করে, মানে ব্যবসা থেকে যে হারে রিটার্ন আসে, তো সেই হার অ্যাপ্লাই করে তোমার আলটিমেটলি যে কি পরিমাণ রিটার্ন, সে এক্সট্রা রিটার্ন জেনারেট করতে পারতো। ওই ওই ধরো ধরো 1 লাখ টাকার গুডস কিনছিল, ওই 1 লাখ টাকা যদি সে 6 দিন আগেই পেয়ে যায়, তো তাহলে এই 6 দিন, 6 দিনে আলটিমেটলি 1 লাখ টাকা, হয়তো 1,15,000 টাকার বেনিফিট দিতে পারতো। ঠিক আছে, তো ওই জিনিসটা আর কি, ওই যে 15,000 টাকার যে বেনিফিটটা, সেটা আলটিমেটলি সে লুজ করতেছে, সেটা হলো তোমার অপরচুনিটি কস্ট। সেই অপরচুনিটি কস্ট কেন বলতেছি, এই জিনিসটা লাগবে, বাট পরে দিয়ে লাগবে। তো এই কথাটা যেটা বললাম সেটা হলো অপরচুনিটি কস্ট অফ ফ্লোট। ঠিক আছে, তো 3 ধরনের ফ্লোট নিয়ে আলোচনা অলরেডি করে ফেলছি, যে মেইল ফ্লোট, অ্যাড ফার্ম ফ্লোট অ্যান্ড ক্লিয়ারিং ফ্লোট। তো এই হলো টাইম গুলা, 4 ডেজ, 0.5 ডেজ এন্ড 1.3 ডেজ যাচ্ছে। ঠিক আছে, তো কোশ্চেনটা আমরা দেখি, যে সাপোজ এ ফার্ম রিসিভস 2 মিলিয়ন পার ডে ভিয়া দ্য ট্রানজিট সিস্টেম। অর্থাৎ এটা, এই যে কোম্পানি বি, কোম্পানি এর কাছ থেকে কি টাকা পাইতো, যে অ্যামাউন্টই পাইতো 1 লাখ বলছিলাম আর কি। তো এটা তো আজকে পাইতো, এরকম হলো কোম্পানি বি এর আরো শতটা কোম্পানির সাথে ট্রানজেকশন থাকতে পারে। সে তো একটা কোম্পানি, তাই না, ছোটখাটো প্রতিষ্ঠান তো না। তো বা অনেক, শুধু যে কোম্পানির সাথে ট্রানজেকশন হবে এরকম না, অনেক ইন্ডিভিজুয়াল বা বিজনেসম্যানের সাথে ট্রানজেকশন হতে পারে। তো সেক্ষেত্রে আলটিমেটলি ওই যে ট্রানজেকশন গুলা হচ্ছে, প্রত্যেক দিনই সে কোথাও না কোথাও থেকে টাকা পাচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এভারেজে সে হয়তো প্রত্যেকদিন 2 মিলিয়ন টাকা করে পায়। ঠিক আছে, মানে পায় বলতে পাও না এরকম না, মানে সে পেয়ে যাচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, হ্যাঁ, তো এখানে দেন এই জিনিসটা বলতেছে যে তোমার যে চার, এভারেজ অফ 4 ডেজ, ফার্ম টেক্স 0.5 ডেজ, আর মেইলের সময় যায় 4 ডেজ, অর্থাৎ এটা মেইল ফ্লোট। 0.5 ডেজ চেক প্রসেসিং এ যায়। ঠিক আছে, অর্থাৎ চেক প্রসেসিং করে ব্যাংকের কাছে নিয়ে যায়, এই যে এই কাজটা, এখানে তোমার 0.5 ডেজ যায়। এবং 1.3 যায়, কিসে যায় 1.3 ডে, দ্য ফার্মস ব্যাংক টেক্স 1.3 ডেজ টু অবটেইন ফান্ডস ফর দ্য চেকস। অর্থাৎ সিটি ব্যাংকের কাছে তো অ্যাকচুয়ালি টাকাটা নাই। এই যে কোম্পানি এ যে কোম্পানি বি কে চেক দিছে, চেকটা তো, চেকের টাকাটা কাটা কাটা হবে কোম্পানি এর অ্যাকাউন্ট থেকে। কোম্পানি এর অ্যাকাউন্ট তো সিটি ব্যাংকে না, সোনালী ব্যাংকে। তো সেখান থেকে টাকা নিয়ে এনে সিটি ব্যাংক তাকে দিবে যে, ঠিক আছে, এই সময়টাতে যে ক্লিয়ারিং সার্ভিস বলে বেসিক্যালি, এখানে তোমার যে সময়টা যাচ্ছে এটা হলো ক্লিয়ারিং ফ্লোট, যেখানে এটা বলা আছে তোমার 1.3 ডেজ। সো এখন আমি অপরচুনিটি কস্ট অফ ফ্লোটটা বের করি, কেমনে বের করতে হবে। অপরচুনিটি কস্টের কথা বলছি যে কি জিনিস, কিন্তু এটা কেমনে বের করে। এই যে তোমার ফ্লোটের টাইম গুলো এখানে দেওয়া আছে, এটা তো যোগফল 5.8, এবং প্রত্যেক দিন তুমি 2 মিলিয়ন করে টাকা পাও। ঠিক আছে, তো এটাকে জাস্ট ডলার অ্যামাউন্ট কেমনে বের করবা, তোমার ফ্লোট ইন ডলার। ঠিক আছে, এটা কেমনে বের করবা, প্রত্যেক দিনে 2 মিলিয়ন করে পাও, তো তোমার আলটিমেটলি সহজ ভাষায় বুঝাই, তুমি প্রত্যেক দিনে 2 মিলিয়নের করে টাকা পাও। ঠিক আছে, কিন্তু তোমার দেখা যাচ্ছে টাকা আসতে 4 দিন করে ডিলে হচ্ছে, অর্থাৎ 4 দিন ডিলে হওয়া মানে 8 মিলিয়ন টাকা লুজ করতেছো তুমি, কাইন্ড অফ। ঠিক আছে, তো মানে এটা হলো ফ্লোট, তুমি ওই 4 দিন যে টাকা পাওনি, ওই 4 দিনে অর্থাৎ 8 মিলিয়ন টাকা পাইতে। ঠিক আছে, প্রত্যেক দিন যদি আবার, সো এভাবে করে 0.5 ইন্টু 2, 1.3 ইন্টু 2, এভাবে করে ফ্লোট ইন ডলার অ্যামাউন্টে বের করছে, দেন যোগ করছে। ঠিক আছে, যোগ করে তোমার 11.6 মিলিয়ন টোটাল ফ্লোট আসছে। এখন আমি বলছি যে সে যদি এই টাকাটা ব্যবসায় খাটাতো, তাহলে যে রিটার্নটা পাইতো, মানে অর্থাৎ ব্যবসা থেকে সে ধরো 0.10, অর্থাৎ 10% করে রিটার্ন পায় পার ইয়ারে। এখন সেটা যদি 11.6 কে 10% গুণ দাও,
তখন তুমি আলটিমেটলি পেয়ে যাচ্ছ যে তোমার অপরচুনিটি কস্ট অফ ফ্লোট যেটা হলো 1.16 মিলিয়ন পার ইয়ার। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছো। দেন যে জিনিসটা দেখাবো, স্ট্র্যাটেজিস টু ডিক্রিজ ফ্লোট টাইম, অর্থাৎ ফ্লোটের যে সময়টা যাচ্ছে এগুলাতে এই টাইমগুলো রিডিউস করার কি কি স্ট্র্যাটেজি হতে পারে। তো এখানে যে জিনিসটা বলা আছে এগুলো ডিটেইলস বইয়ে আছে। সিলেক্ট ব্যাংকস উইথ অ্যাক্সিলারেটেড ক্লিয়ারিং ক্যাপাবিলিটিস। এটার আন্ডারে বই যে জিনিসটা ব্যাখ্যা করা আছে যে এটার আন্ডারে ব্যাখ্যা করছে যে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কাছে যাওয়া দরকার নাই। আমরা কি করতে পারি, কি ব্যাংকরা নিজেদের মধ্যে সেটেলমেন্ট করে নিতে পারে, ক্লিয়ারিং সার্ভিস করে নিতে পারে। তো এই জিনিসটা বলছে। তো ওটা করলে একটু ফাস্টার ওয়েতে হয়, এবং যেসব ব্যাংক দ্রুত করা ওভাবে যদি করা যায় আর কি। যাই হোক, তো ওটাই বলছে সিলেক্ট ব্যাংকস উইথ অ্যাক্সিলারেটেড ক্লিয়ারিং ক্যাপাবিলিটিস। অর্থাৎ তোমার মনে করো কোম্পানি বি সিটি ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন লেনদেন করে, বাট সিটি ব্যাংক হলো সিটি ব্যাংকের ক্লিয়ারিং সার্ভিস ভালো না, ঠিক আছে, তাহলে কোম্পানি বি তার ব্যাংক যদি চেঞ্জ করে সব ধরনের লেনদেনের জন্য, এই রিলেটেড সব ধরনের লেনদেনের জন্য অন্য একটা ব্যাংকের মাধ্যমে করে, যে ব্যাংকটার ক্লিয়ারিং সার্ভিস ভালো মানে ফাস্টার এবং ভালো, তাহলে আলটিমেটলি ওই ব্যাংক তোমার ধরো কোম্পানি এর সাথে সোনালী ব্যাংকে ট্রানজাকশন করতেছে, মানে এটা কোনো পার্টিকুলার ট্রানজাকশনের জন্য না, যদি কোম্পানি বি রেগুলারই ওই অন্য কোনো একটা ব্যাংকের মাধ্যমে করে, যে যে ব্যাংকটার ক্লিয়ারিং সার্ভিস আরো ফাস্টার বা ভালো, তাহলে কিন্তু তার সব ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে সে এরকম দ্রুত ক্লিয়ারিং করতে পারবে। ঠিক আছে, আমি বলতেছি আর কি, যদি সিটি ব্যাংক ফাস্টার না হয়। সো এটা হলো একটা ওয়ে টু ডিক্রিজ ফ্লোট টাইম। অ্যানাদার কি বলা আছে যে অ্যাডপ্ট পলিসিস এন্ড প্র্যাকটিসেস দ্যাট এক্সপিডাইট দ্য internal processing of checks and thereby reduce ad farm processing cost। এটার কথা কি বইয়ে বলা আছে? এই পয়েন্ট আমি দেখিনি মনে হয়। ও আচ্ছা, এখানে অ্যাডোব পলিসিস, অ্যাক্সিলারেশন অফ চেক প্রসেসিং অ্যাট ফার্ম, এটাই মনে হয় এটা। যাই হোক, বই একটা পয়েন্ট আছে অ্যাক্সিলারেশন অফ চেক প্রসেসিং অ্যাট ফার্ম। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা হলো এই যে ফার্ম হলো একটা চেক প্রসেসিং করে, এখানে কি কাজ আমি জানি না, তোমরা জেনে থাকতে পারো, আমি জানি না, এর কারণে বললাম আর কি, আমি জানি না। তো কোম্পানি এই যে কোম্পানি এ যে কোম্পানি বি কে চেকটা পাঠাইলো, এবং সে কোম্পানি বি ওই কিছু প্রসেসিং করে দেন এটা সিটি ব্যাংকে পাঠাচ্ছে। এই যে চেক প্রসেসিং এ যে সময় নিচ্ছে, ঠিক আছে, এই সময়টাতে হয়তো চেকের সাইন টাইন এই ধরনের প্রসেসিং প্রসেসিং বলতে হয়তো এই কাজই বোঝাচ্ছে আর কি, ওই এছাড়া তো আর কি কাজ করবে। তো এই যে তোমার প্রসেসিং করে সিটি ব্যাংকে পাঠাচ্ছে এই সময়টা আলটিমেটলি রিডিউস করার কথা বলা আছে। মানে বই একটা পয়েন্ট আছে অ্যাক্সিলারেশন অফ চেক প্রসেসিং এট দ্য ফার্ম। ঠিক আছে, এটাকে তোমার এই যে 0.5 ডেজ, এটাকে তো কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাট ফার্ম ফ্লোট, অর্থাৎ ফার্ম কিছু মানে ওই কোম্পানি বি কিছু সময় নষ্ট করতেছে এই চেক প্রসেসিং এ। তো এই জিনিসটা যত অ্যাক্সিলারেটেড ওয়েতে করতে পারো আর কি, এটা যদি একটু দ্রুত করা যায় তাহলে সেক্ষেত্রে তোমার অর্থাৎ এমন প্রসেসিং পলিসিস নেওয়ার চেষ্টা করবে যাতে এগুলো দ্রুত করা যায়। ঠিক আছে, ইন্টারনাল প্রসেসিং চেকের যে ইন্টারনাল প্রসেসিং গুলো যত দ্রুত করা যায় তখন আলটিমেটলি তোমার এখানে সময় কমতেছে। আর একটা হলো ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম ইউজ করা। হ্যাঁ, ইলেকট্রনিক বইয়ে বলা আছে ইউজ অফ ইলেকট্রনিক কালেকশন প্রসিডিউর। দেন লাস্টের যে পয়েন্টটা এটা হলো অনেক ইম্পর্টেন্ট। এটা যেটা বলছিল নাইনটিজ এর সময়, ফরিদা যেটা বলছিল ওটা মানে নাইনটিজ না, মানে এইটিজ এর সময় আর কি, 1980s এর সময় না কখন, এটা মানে আগে ইউজ করতো, এখন কি ধরনের ইউজ করা হয় কিনা জানি না। লক বক্সের কথা, ঠিক আছে। ওকে, সো লক বক্সটা কি বেসিক্যালি? লক বক্সটা এটা আমি এটাও গ্রাফিক্যালি বুঝাইতে পারবো, যে এই জিনিসটা হলো তোমার, একটু কিছু জিনিস মুছে দিই কারণ অনেক বেশি ক্লামসি হয়ে গেছে। সেন্ট্রাল ব্যাংকও রাখার দরকার নাই, কি রে, মুছে না কেন? ওকে, আচ্ছা, লক বক্সটা কি? কোম্পানি এ কোম্পানি বি এর কাছ থেকে, মানে কোম্পানি বি তো কোম্পানি এর কাছ থেকে টাকা পায় এখন, এটা তো আজকে সে পায়, এরকম হতে পারে কোম্পানি বি আরো অনেক কোম্পানির কাছ থেকে পায়, কোম্পানি সি এর কাছে টাকা পায়, ডি এর কাছে পায়, হয়তো সি এর কাছে আগামীকাল পাবে, ডি এর কাছে পরশু পাবে, ই এর কাছেও আজকেই পাবে। ঠিক আছে, সো বিভিন্ন জনের কাছে সে টাকা পায় বা আসবে, এরকম টাকা স্বাভাবিকভাবে সে বিজনেস করতেছে, সে প্রত্যেকদিন কিন্তু কেনা বেচা হচ্ছে, টাকা আসবে টাকা যাবে। সো এই যে টাকাগুলো আসতেছে, কোম্পানি এ যেমন সোনালী ব্যাংকের চেক কোম্পানি বি কে দিছে, কোম্পানি বি তো বেসিক্যালি সিটি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে, কিন্তু কোম্পানি সি হয়তো আবার জনতা ব্যাংকের চেক দিল, কোম্পানি ডি দিল আরেক ব্যাংকের চেক, কোম্পানি ই দিল আরেক ব্যাংকের চেক। এখানে তোমার ক্লিয়ারিং সিটি ব্যাংকের ক্লিয়ারিং করা লাগতেছে সোনালী ব্যাংকের সাথে, বা সিটালি ব্যাংকের ক্লিয়ারিং করা লাগবে জনতা বা অন্যান্য ব্যাংকের সাথে। ঠিক আছে, সো এটার সলিউশনটা কি হতে পারে? এই সময়টা কমানোর সলিউশন হলো একটা লক বক্স সেট করা।
ঠিক আছে। লক বক্স হলো যে জিনিসটা বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এ পোস্ট অফিস বক্স নাম্বার টু উইচ সাম অর অল অফ দ্য ফার্মস কাস্টমার আর ইনস্ট্রাক্টেড টু সেন্ড দেয়ার চেকস। হ্যাঁ, দাঁড়াও, এখানে দেখো, আহ, এই যে এ পোস্ট অফিস নাম্বার টু উইচ সাম অর অল অফ দ্য ফার্মস কাস্টমার্স আর ইনস্ট্রাক্টেড টু সেন্ড দেয়ার চেকস, অর্থাৎ হলো একটা অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার থাকতেছে, তোমার হলো সবাইকে বলতেছো কি ওই অ্যাকাউন্ট নাম্বার, এটা অ্যাকাউন্ট নাম্বার বলতে পোস্ট অফিস বক্স নাম্বার বলছে। যে কোনো মেইন কথা হলো একটা সোর্স আছে, ঠিক আছে, এই জায়গায় একটা জায়গা আছে। তো আলটিমেটলি সি সবাইকে বলছে কি ওই নাম্বারগুলা, এই যে ওই যে পোস্ট অফিস বক্স নাম্বার, এই যে পোস্ট অফিস বক্স, এটার যে নাম্বারটা, এই নাম্বারটা আলটিমেটলি কোম্পানি বি কোম্পানি এ কেও দিয়ে রাখছে, কোম্পানি সি কেও দিয়ে রাখছে, ডি কেও দিয়ে রাখছে, ই কেও দিয়ে রাখছে, অর্থাৎ যাদের কাছ থেকে সে টাকা পায়। তো তারা কি করবে, কোম্পানি সি চেকটা ডাইরেক্ট ওর কাছে পাঠিয়ে দিবে, কোম্পানি ডি চেকটা ডাইরেক্ট ওর কাছে পাঠিয়ে দিবে, কোম্পানি ই ডাইরেক্ট চেকটা ওর কাছে পাঠিয়ে দিবে, কোম্পানি এও এখানে পাঠিয়ে দিবে। ঠিক আছে। সো এখানে কি বলা আছে, ঠিক আছে, পাঠিয়ে দিলে দেন হলো তোমার এ পোস্ট অফিস নাম্বার টু উইচ সাম অর অল অফ দ্য ফার্মস কাস্টমার আর ইনস্ট্রাক্টেড টু সেন্ড দেয়ার চেকস, ব্যাংকস আর পারমিটেড টু টেক দেয়ার চেকস এন্ড ইমিডিয়েটলি স্টার্ট প্রসেসিং দেম। হ্যাঁ, তো ব্যাংকের কি পারমিশন আছে? ব্যাংক হলো এখানে, ব্যাংকে কি করছে, অর্থাৎ কোম্পানি বি সিটি ব্যাংকে এই ওই তোমার এই যে পোস্ট অফিস বক্সের নাম্বার দিয়ে রাখছে হয়তো, অথবা পারমিশনও দিয়ে রাখছে যে আলটিমেটলি এখানে তোমার টাকা আসা মাত্রই, মনে করো এখনই টাকা আসছে 12টা বাজে, মানে 12টা বলতে দুপুর 12টায় আসছে ধরো, সাথে সাথে সে আলটিমেটলি এটা কি করলো, চেকটা প্রসেসিং করে ফেললো। ঠিক আছে। হ্যাঁ, তো এই যে তোমার হলো ক্লিয়ারিং যে ফ্লোট, ঠিক আছে, তো ওই সময়টা তোমার বেঁচে যাইতেছে। এখানে মনে হয় লেখাও আছে বইয়ে কোথাও জানে, সরি ক্লিয়ারিং না, আমি এখানে উল্টো বলতেছি, অ্যাড ফার্ম ফ্লোট। অ্যাড ফার্ম ফ্লোটটা বেঁচে যাচ্ছে, কেমনে বেঁচে যাচ্ছে তোমার আমি জিনিসটা এক্সপ্লেন করি। যেমন আগের কেসে কি হইতেছিল, কোম্পানি এ কোম্পানি বি কে পাঠাচ্ছিল, এখানে মেইল ফ্লোট যাচ্ছিল, এটা এখনো যাবে। হ্যাঁ, আচ্ছা, মেইল ফ্লোটের কথা আমি আসতেছি পরে। কোম্পানি এ কোম্পানি বি কে মেইল ফ্লোট, ঠিক আছে, কোম্পানি বি চেক গুলা পাওয়ার পর কি করতেছিল, তোমার এই হ্যাঁ ঠিক আছে, তো কোম্পানি বি করতেছে, আচ্ছা এখনো যাবে কেমনে আমি সেটা এক্সপ্লেন করতেছি। কোম্পানি এ কোম্পানি বি কে পাঠাচ্ছিল, ঠিক আছে, তো পাঠাচ্ছিল, এখানে মেইল ফ্লোট সময় যাচ্ছিল, এখন কোম্পানি বি এটা সিটি ব্যাংক প্রসেস করে সিটি ব্যাংকে জমা দিচ্ছিল, এখানে একটা সময় যাচ্ছিল। এখন কোম্পানি বি কোম্পানি এ এর চেক প্রসেস করে সিটি ব্যাংকে পাঠাবে, এখানেও সময় যাবে, আবার কোম্পানি বি কোম্পানি সি এর চেক প্রসেস করে সিটি ব্যাংকে পাঠাবে, এখানেও একটা সময় যাবে, ই এর চেক প্রসেস করে সিটি ব্যাংকে পাঠাবে, এখানেও একটা সময় যাবে। তো এই সবগুলো অ্যাডফার্ম ফ্লোট, এই যে সময় যাচ্ছে এই সময়টা তুমি এলিমিনেট করতে পারতেছো কেমনে, কারণ তুমি সবাইকে বলে রাখছো লক বক্সে পাঠাও, অর্থাৎ কোম্পানি এ সি ডি ই সবাই লক বক্সে পাঠাচ্ছে, এই পাঠানোর যে সময়টা এটাকে তুমি মেইল ফ্লোট বলতে পারো। কিন্তু সিটি ব্যাংকে যেহেতু তুমি ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখছো যে এখানে লক বক্সে তোমার আসা মাত্রই তুমি এটাকে সাথে সাথে প্রসেসিং করে ফেলবা। ঠিক আছে, অর্থাৎ এখানে কোনো অ্যাডভান্স ফ্লোটের সময় যাচ্ছে না, এখানে আসবে আর সে সাথে সাথে প্রসেসিং করে ফেলবে লক বক্সে কোনো চেক আসার সাথে সাথে, তোমার তাহলে অ্যাডভান্স ফ্লোটটা এলিমিনেট হয়ে যাচ্ছে। এই কথাটা স্লাইডে কি লেখা আছে কিনা, এই যে লেখা আছে অ্যাডভান্স ফ্লোট ইজ কমপ্লিটলি এলিমিনেটেড। ঠিক আছে। আচ্ছা, এরকম ব্যাখ্যা দেওয়া যাচ্ছে কেন, তো তোমার এখানে কি বলা আছে, তোমার এই যে এই জিনিসটা আমি যে জিনিসটার কথা এক্সপ্লেন করছি, সেটা হলো কি যে ব্যাংকস আর পারমিটেড টু টেক দিস চেকস এন্ড ইমিডিয়েটলি স্টার্ট প্রসেসিং দেম, অর্থাৎ ব্যাংক ইমিডিয়েটলি করে ফেলতেছে। হ্যাঁ, প্রসেসিং করে ফেলতেছে, তো এখানে তোমার ওই অ্যাড ফান্ড ফ্লোটের সময়টা বেঁচে যাচ্ছে। সো এইটা হলো তোমাকে কি সুবিধা দিচ্ছে, লক বক্স সিস্টেমের মাধ্যমে তুমি এভাবে ফ্লোট টাইমটা কমাতে পারছো, তোমার অ্যাড ফান্ড ফ্লোট সময় যাচ্ছে না, অ্যাড ফান্ড ফ্লোটটা কমপ্লিটলি তুমি এলিমিনেট করতে পারতেছো, বাকি দুটো তোমার যাচ্ছে। সো লক লক বক্স স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমাদের কিছু ডিসিশন নিতে হয়, অর্থাৎ তুমি যে এই যে একটা লক বক্স সেট আপ করবা, লক বক্সটা এই যে এখানে তুমি একটা, অর্থাৎ একটা জায়গা যেখানে তোমার আলটিমেটলি সব টাকা আসতেছে, ঠিক আছে, এটা হয়তো বা কোনো ব্যাংক অ্যাকাউন্টই, আমি ঠিক শিওর না, ভুলে গেছি কি বলছিল। তো এই যে সবাই এখানে পাঠাচ্ছে, ঠিক আছে, এই যেটাকে তুমি লক বক্স বা যেটা বইয়ে বলা আছে পোস্ট অফিস বক্স নাম্বার, এটা অনেক আগের পার্সপেক্টিভে বলছে আর কি, যাই হোক, তোমার হলো আহ কি জানি বলতেছিলাম এখানে, আচ্ছা এখানে কিছু ডিসিশন নিতে হয়, এই যে তুমি যে লক বক্সটা সেট আপ করবা, কি 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 ধরনের ডিসিশন নিতে হয়, ওয়ার শুড দ্য ফার্ম লোকেট ইট লক বক্সেস, অর্থাৎ আমি যদি বলি যে ধরো কোম্পানি এ হলো তোমার, এই কোম্পানিটা হলো ঢাকায়, এই কোম্পানিটা হয়তো চিটাগংয়ে, হ্যাঁ, এইটা হয়তো অন্য কোনো জায়গায়, হ্যাঁ, অর্থাৎ কেমনে বলবো, ধরো এটা তোমার কুমিল্লায়, হ্যাঁ, তো এটা আরেক জায়গায়, সো এক একটা এক এক জায়গায়। এখন আলটিমেটলি তোমার কি হচ্ছে যে তোমার
লক বক্সটা কোন জায়গায় দিলে বেটার হবে? লক বক্স ঢাকায় থাকলে বেটার না চিটংয়ে থাকলে বেটার, কোথায় থাকলে তোমার বেটার হবে, এই ধরনের ডিসিশনটাও নিতে হবে। হ্যাঁ, তো এইটা হলো তোমার একটা ডিসিশন, যে এই টাইপের ডিসিশন নিতে হবে যে কোথায় থাকলে তো তোমার ফার্মের জন্য বেটার। সেকেন্ড হলো, আহ, এটার কথা এখানে আমার লেখা নাই, এটা এক জায়গায় লেখা আছে, স্যার এক্সপ্লেইন করছিল। এটা হলো তোমার কতগুলা লক বক্স থাকা উচিত, ঠিক আছে? চিত্রটা কই গেল? এই যে আমি এখানে ঢাকায় রাখলাম, হয়তো আরেকটা লক বক্স হয়তো চিটংয়ে রাখলাম, হয়তো আমি কুমিল্লার জন্য কোনো লক বক্স রাখলাম না, ঠিক আছে? তো কয়টা লক বক্স হওয়া উচিত? এখন এটাকে বলা হচ্ছে তোমার অপটিমাল নাম্বার অফ লক বক্স, যেটা হওয়া উচিত, মানে তোমার জন্য বেস্ট, তোমার ফার্মের জন্য। এখন এটাকে এই যে অপটিমাল নাম্বার অফ লক বক্স বলতেছে, তো এটা কেমনে বের করে এটা আমাদের আলোচ্য বিষয় না, যেটা স্যার বলছে। এটা হলো তোমার অন্য কিছু ম্যাথমেটিক্যাল ওয়ে আছে বের করার, তোমার মনে হয় এটা কি জানি বলে, যাই হোক, ওটা আমাদের লাগতেছে না। তো আমাদের যে জিনিসটা ভাববার বিষয় সেটা হলো তোমার এই যে ম্যাথমেটিক্যাল এবং প্রোগ্রামিং প্রসিডিউর আছে কিছু ওটা করার, যাই হোক, বাট তোমার আমাদের যেটা কনসার্নিং বিষয় সেটা হলো তোমার যে কোথায়, হ্যাঁ, ওয়ার শুড দ্য ফার্ম লোকেটেড লক বক্স, কোথায় লক বক্স রাখলে বেস্ট হবে, এইটার আমাদের ম্যাথ আছে, ঠিক আছে? আচ্ছা, এই চিত্রটা একটু এক্সপ্লেন করি, চিত্র নিয়ে খুব বেশি এক্সপ্লেন করার কিছু নাই। আচ্ছা, এটা আমি বলি আগে, এটা কেমনে বুঝবা চিত্রটা সেটা বলতেছি। লক বক্স কোথায় বেস্ট হবে এটা আমরা কেমনে বুঝবো? হ্যাঁ, কোথায় সেট আপ করা? ধরো আমি লক বক্স একটাই সেট আপ করবো, আমার অপটিমাল নাম্বার অফ লক বক্স হলো এক। এখন আমার আছে কাস্টমার আছে চিটংয়ে আছে, ঢাকায় আছে, কাস্টমার আছে আমার কুমিল্লায় আছে। তো এই যে কাস্টমার গুলা আছে, আমি কি জানি বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি ঢাকায় সেট করবো এখন, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সরি, ঢাকায় না, আমি একটা সেট করবো, এটা আমি ডিটারমাইন করতে পারছি ম্যাথমেটিক্যাল ওয়েতে, কিন্তু কোথায় সেট আপ করবো এটা আমি জানি না। এখন এটা হতে পারে ঢাকায় সেট আপ করতে হবে, অথবা চিটংয়ে সেট আপ করতে হবে, অথবা এখন আমি এটাকে আমি ডিসাইড করবো, আমি দেখবো যে ঢাকায় সেট আপ করলে আমার কস্ট সবচেয়ে কম, নাকি চিটংয়ে সেট আপ করলে আমার কস্ট সবচেয়ে কম, নাকি কুমিল্লাতে সেট করলে আমার কস্টটা সবচেয়ে কম। কস্টের মধ্যে আর কি টোটাল কস্ট বোঝানো হচ্ছে, যেখানে সব ধরনের কস্ট আসবে। ওকে, সো টোটাল কস্টটা কি কি কে ইনক্লুড করে? টোটাল কস্টটা ক্যালকুলেশন করার সময় আমাদের তিনটা ফ্যাক্টর আসবে। এ, মানে তিনটা আইটেম আসতেছে বেসিক্যালি, বা এটাকে দুটো আইটেমও তুমি বলতে পারো। বেসিক্যালি তোমার এখানে টোটাল কস্টে আসতেছে, যে লেখা উঠে না কেন? হ্যাঁ, একটু বড় করে দেই। বেশি বড় হয়ে গেছে। টোটাল কস্ট, ঠিক আছে, তোমার টোটাল কস্টে কি আসতেছে? একটা আসতেছে তোমার যেটা অপরচুনিটি কস্ট অফ ফ্লোট, এটার সাথে তোমার আসতেছে ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট যোগ হবে, ঠিক আছে? আচ্ছা, ফিক্সড কস্ট কি আর ভ্যারিয়েবল কস্ট, অপরচুনিটি কস্ট অফ ফ্লোট নিয়ে অলরেডি আলোচনা করছি। যদি না বুঝে মানে ভুলে যাও যদি, তাহলে আবার ভিডিও পিছে টেনে দেখতে পারো। আর ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট নিয়ে আমি আলোচনা করতেছি। আচ্ছা, ফিক্সড কস্টটা তো তোমার হলো ফিক্সড। আচ্ছা, আগে ভ্যারিয়েবল কস্ট বলি, তাহলে ফিক্সড কস্ট এমনি বুঝে যাবা। ভ্যারিয়েবল কস্টটা হলো তোমার কতগুলা চেক তুমি প্রসেস করতেছো, ঠিক আছে? অর্থাৎ সারাদিনে হয়তো তুমি 10টা চেক প্রসেস করতেছো, সারাদিনে 100টা চেক প্রসেস করতেছো। চেক যত বেশি প্রসেসিং করবা, তত বেশি তোমার ভ্যারিয়েবল কস্ট বাড়তেছে, মানে টোটাল ভ্যারিয়েবল কস্ট বাড়তেছে। তো এটা হলো তোমার টোটাল ভ্যারিয়েবল কস্ট। আর ফিক্সড কস্টটা তোমার কিরকম হলো? এখানে দুটা কেমনে হয়ে গেল? কপি হওয়ার কথা না, এটা কি জিনিস? যাই হোক, ফিক্সড কস্টটা হলো তোমার ইয়ে, এটা সরাইনি, দাঁড়ো। ওকে, আচ্ছা, তো ফিক্সড কস্টটা হলো তোমার যেটা হলো আলটিমেটলি তোমার মানে ফিক্স থাকতেছে, ঠিক আছে? অর্থাৎ তুমি যতগুলা চেকে প্রসেসিং করো, তোমার ওই লক বক্স সেট আপ করতে একটা কস্ট যাবে, ঠিক আছে? যে লক বক্স সেট আপ করতে একটা কস্ট যাচ্ছে, তো সেটা হলো তোমার ফিক্সড কস্ট। তো আলটিমেটলি এই তিনটা কস্ট মিলে তোমার লক বক্সের টোটাল কস্ট আসতেছে। সো এভাবে তোমার বিভিন্ন লোকেশনের মধ্যে যখন কোনো একটা লোকেশন সিলেক্ট করতে হবে, তোমার দেখতে হবে কোন লোকেশনের টোটাল কস্টটা সবচেয়ে কম আসতেছে। যেখানে সবচেয়ে কম আসতেছে সেটাই হলো তোমার জন্য বেস্ট লক বক্স, ঠিক আছে? তো এখানে জাস্ট এই যেটা গ্রাফিক্যালি দেখাইছে যে টোটাল রিলেশনশিপটা দেখাইছে যে তোমার আহ, এটা হলো তোমার নাম্বার অফ লক বক্সেস এই অ্যাক্সিসে দেওয়া আছে, আর এটা ওই অ্যাক্সিসে কস্ট দেওয়া আছে। হ্যাঁ, তো এই জিনিসটা দেখাইছে যে তোমার আলটিমেটলি লক বক্সের সংখ্যা বাড়াইলে তোমার ফিক্সড কস্ট লিনিয়ারলি বাড়তেছে, ঠিক আছে? অর্থাৎ ফিক্সড কস্ট ফিক্সই থাকতেছে, ফিক্স থাকতেছে কোন পার্সপেক্টিভে? ফিক্স থাকতেছে এই পার্সপেক্টিভে যে তোমার তুমি চেক প্রসেসিং এর সাথে তোমার ফিক্সড কস্ট বাড়তেছে না। কিন্তু তুমি যদি মানে আমি কেমনে বুঝাবো, লক বক্স হলো একটা লক বক্সের
ফিক্সড কস্ট হলো $5, মানে 500 টাকা। ধরো একটা লক বক্স সেট আপ করতে তোমার 500 টাকা হলো ফিক্সড কস্ট। এখন ওই লক বক্সে তুমি যতগুলা চেকই প্রসেসিং করো না কেন, ওটার ফিক্সড কস্ট তোমার 500 টাকাই। কিন্তু তুমি লক বক্স যদি আরো একটা সেট আপ করো, তাহলে তোমার ফিক্সড কস্ট তো বাড়বে। তো এই অ্যাক্সেসে তোমার নাম্বার অফ লক বক্স আর লক বক্সেস, আর এখানে হলো কস্ট অফ ডলার্স। তো লক বক্সের সংখ্যা যত বাড়বা, তোমার ফিক্সড কস্ট লিনিয়ারলি বাড়তেছে। হ্যাঁ, তো লক বক্সের সংখ্যা বাড়ালে আবার তোমার অপরচুনিটি কস্ট কমতেছে, টোটাল ফিক্সড কস্ট কমতেছে। আর এই জিনিসটা দেখাইছে এই যে পয়েন্টটা, অর্থাৎ এটা এই লাইনটা তোমার, আরে দাগটা দে, এতটুক অ্যামাউন্ট, ঠিক আছে। তো এইটা হলো তোমার, এই হলো পয়েন্ট, অর্থাৎ এই অ্যামাউন্ট, এখানে যতটুকু নাম্বার আছে, ধরো এখানে 5 লেখা, অর্থাৎ 5টা লক বক্স হলো তোমার অপটিমাল নাম্বার অফ লক বক্স। এটা জাস্ট চিত্র আঁকছে, চিত্র মনে হয় না পরীক্ষায় আসবে, মেইন বিষয় হলো ম্যাথ। হ্যাঁ, তো লক বক্স লোকেশন প্রবলেম, এটাকে ম্যাথটাকে বলতেছে লক বক্স লোকেশনের প্রবলেম। তো এখানে আমাদের কি কি জিনিস লাগতেছে, এই জিনিসটা বলছে। কি কি জিনিস লাগতেছে এটা পড়ে নিও। বেসিক্যালি ওই যে সব জিনিস এখানে বলা আছে, তোমার ভ্যারিয়েবল ফিক্সড কস্ট লাগতেছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন লাগতেছে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আমি তো বলছি যে ফার্ম যদি আলটিমেটলি ওই টাকাটা নিজের ব্যবসায় খাটাতো, তাহলে যেই হারে রিটার্ন পাইতো। এবং মেইলিং এবং ক্লিয়ারিং টাইম, তিনটা টাইমের কথা বলছি, মেইল টাইম, ক্লিয়ারিং টাইম, অ্যাড ফার্ম টাইম, ঠিক আছে। তো এখানে আলটিমেটলি তোমার অ্যাড ফার্ম টাইমে লাগতেছে না, অ্যাড ফার্ম ফ্লোটের হিসাবটা জানা লাগতেছে না, মেইল টাইম লাগবে এবং ক্লিয়ারিং টাইমটা জানা লাগতেছে। অ্যাড ফার্ম ফ্লোট তো তোমার এলিমিনেট হয়ে যাচ্ছে, সো ওটার কোশ্চেনে ভ্যালু দেওয়া থাকা লাগবে না। এটা হলো তোমার কোশ্চেন, ঠিক আছে। এই পুরো পেজটা, এটা তোমার কোশ্চেন। এখান থেকে তুমি কোনটা বেস্ট হবে এটা বের করবা, এখানে সলিউশন দেওয়া আছে। সো কোশ্চেনটা আমি যদি বলি, আহ, তোমার এখানে, আচ্ছা, তিনটা লক বক্স আছে এখানে, আমি সহজ ভাষায় বুঝাই। ধরো চারটা কান্ট্রি, এ দিয়ে ধরো আফগানিস্তান, বি দিয়ে বাংলাদেশ, সি দিয়ে কানাডা, ডি দিয়ে ধরো ডেনমার্ক। তো আফগানিস্তান, বাংলাদেশ, কানাডা, ডেনমার্ক, চারটা কান্ট্রি আছে। আমি কান্ট্রি বলতেছি, তুমি এটাকে চারটা রিজিয়ন ভেবে নাও, ধরো চারটা একই দেশে চারটা রিজিয়ন। হ্যাঁ, তো এখন তুমি লক বক্স সেট আপ করবা একটা, ঠিক আছে, একটা লক বক্স সেট করবো। অর্থাৎ ওই লক বক্স তো একই সাথে চার জায়গায় থাকতে পারে না, যে কোনো এক জায়গায় থাকবে, হয় বাংলাদেশে থাকবে, না আফগানিস্তানে থাকবে, না কানাডায়, না ডেনমার্কে। এখন এটা কোথায় থাকবে এই জিনিসটা তোমার ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। সো তিনটা কেন জানি বলতে চাইছিলাম। ওকে, যেই একটা সেট আপ করবা সেটা হয়তো তুমি আফগানিস্তানে সেট আপ করতেছো না, ঠিক আছে। তুমি বিসিডি এর মধ্যে, এটা তোমার কোশ্চেন দেওয়া আছে, এটা কেন হচ্ছে এরকম এটা নিয়ে অত ভাবার দরকার নেই, এটা তোমার কোশ্চেনে এগুলোই দেওয়া আছে। কোশ্চেন যদি চারটাই থাকতো তাহলে চারটা আনতা। অরিজিন হলো তাহলে চারটা অরিজিন, এখানে কি বোঝাচ্ছে, মেইল টাইম ডাটা, অর্থাৎ মনে করো তুমি টাকা পাও, আফ তুমি ধরো বাংলাদেশে বসে লেনদেন করতেছো, এখন আফগানিস্তানের কারো কাছ থেকে টাকা পাও, কোনো একটা কোম্পানির কাছ থেকে, তাহলে অরিজিন, টাকার অরিজিনটা কোথায়, আফগানিস্তান থেকে। কিন্তু ডেস্টিনেশন কোথায়, এই টাকাটা তো আলটিমেটলি তোমার বাংলাদেশেই আসবে, ঠিক আছে, কারণ তোমার তোমার বিজনেস হলো বাংলাদেশে, ঠিক আছে। তো ডেস্টিনেশন পয়েন্ট, যে লোকেশন লক বক্সের প্রম, সেটা বি, সি বা ডি। অর্থাৎ তুমি দেখতে চাচ্ছ বি, সি এবং ডি, অর্থাৎ বাংলাদেশ, কানাডা এবং ডেনমার্ক এর মধ্যে কোথায় আমার সেট আপ করলে বেটার হয়, ঠিক আছে। হয়তো তুমি ডিসাইড করে রাখছো কোনো কারণে যে আফগানিস্তানে সেট আপ করবা না। আর যদি কোশ্চেনে এ থাকতো তাহলে এ সহ করতে আর কি, এর ডাটা যদি দেওয়া থাকতো। তো এখানে তোমাকে দেওয়া আছে মেইল টাইম ডাটা, অর্থাৎ মেইল ফ্লোটের দেওয়া ভ্যালু দিয়ে দিচ্ছে। মেইল ফ্লোট অর্থাৎ হলো তোমার বিষয়টা কি, আমি ধরো বিসিডি নাই, আগে বুঝাই দেন অন্যগুলা। তুমি যদি ফ্লোটটা মানে লক বক্সটা যদি বাংলাদেশে সেট আপ করো, ঠিক আছে, কানাডা ডেনমার্ক ভুলে যাও, সবকিছু ভুলে যাও, শুধু আফগানিস্তান আর বাংলাদেশ আছে। তো লক বক্স যদি তুমি বাংলাদেশে সেট করো এবং আফগানিস্তানের কাছ থেকে টাকা পাও, আফগানিস্তান একটা কোম্পানির কাছ থেকে, তো ওই কোম্পানি থেকে তোমার এই লক বক্সে আসার যে মেইলিং টাইম, এই মেইল টাইম হলো 2.6 ডেজ, ঠিক আছে, বাংলাদেশে আসার। এবং ক্লিয়ারিং টাইম, বাংলাদেশে আসার পর ওই তোমার লক বক্সের যে ক্লিয়ারিং যে সময় যাবে, সেটা হলো তোমার এই যে আফগানিস্তান থেকে বাংলাদেশে আসতেছে, তাহলে এই কম্বিনেশন, সেটাতে যাচ্ছে 1.2 ডেজ। সো এটা আই হোপ বুঝতে পারছো। একইভাবে এখন এটা যদি লক বক্সটা বাংলাদেশে সেট আপ করলাম না, লক বক্সটা যদি আমি কানাডায় সেট আপ করি, অর্থাৎ আফগানিস্তান, আহ, মানে আমি টাকা, আমি বাংলাদেশে ব্যবসা করি, আফগানিস্তান থেকেই টাকা পাই, কিন্তু লক বক্সটা হলো কানাডাতে, অর্থাৎ আফগানিস্তান টাকা পাঠাবে কানাডাতে, ঠিক আছে। তো এই যে কানাডাতে পৌঁছাইতে মেইল টাইম তোমার লাগবে 2.8 ডেজ, মানে পৌঁছায় যায় যে কাজ আছে আর কি। এবং ক্লিয়ারিং টাইম লাগবে তোমার আফগানিস্তান টু কানাডা 1.8 ডেজ। তো এভাবে হলো তোমার আফগানিস্তান, বাংলাদেশ এবং কানাডা, ডেনমার্ক থেকে তোমার বাংলাদেশে যদি লক বক্স থাকতো, তাহলে মেইলিং টাইম কত কত,
এখন যদি এটা বাংলাদেশে না হয়ে কানাডায় থাকতো তাহলে মেইলিং টাইম কত কত, ডেনমার্কে থাকলে কত কত, এইভাবে করে মেইলিং টাইম যেমন দিচ্ছে এইভাবে করে ক্লিয়ারিং টাইম গুলাও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই এতটুকু ডাটা কি এটা বুঝাই দিছি। এখন তুমি যে লক বক্স বানাবা, লক বক্সটা তুমি তিনটার মধ্যে যে কোনো একটা, এই যে প্রপোজাল কি কি প্রপোজ করা হয়েছে, যে লক বক্স তুমি হয় বাংলাদেশ কানাডা না ডেনমার্কে বানাও, আফগানিস্তানে বানাও না। তো বানাবা যে তুমি বাংলাদেশে বানাইলে তোমার $3,000 যাবে, কানাডায় বানাইলে 10,000 ফিক্সড কস্ট যাবে, এটা ফিক্সড কস্ট। আর তোমার ডেনমার্কে হলে 4,000। প্রসেসিং চার্জ পার চেক, পার চেকের কস্ট দেওয়া আছে কত করে প্রসেসিং যাবে, অর্থাৎ এটা ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট দেওয়া আছে 0.10, 0.15 এবং 0.13। ঠিক আছে। আচ্ছা, এই ডাটাগুলো বুঝে ফেলছে। আচ্ছা, চেক অরিজিনেশন ডাটা এটা বুঝাইনি। চেক অরিজিনেশন ডাটা পার ডে, অর্থাৎ প্রত্যেক দিন, আমি বুঝাই, প্রত্যেক দিন তুমি আফগানিস্তান থেকে কত টাকা পাচ্ছ বা পাও। ঠিক আছে, সেটা হলো তোমার 3.5 মিলিয়ন। প্রত্যেক দিন বাংলাদেশ থেকে, বাংলাদেশেও তো তুমি অন্য বিজনেসম্যানদের বিক্রি করতেছো, মানে ব্যবসা করতেছো ওদের সাথে কিছু, তো ওদের কাছ থেকে 4.5 মিলিয়ন টাকা পাইতা। আর তোমার কানাডা এভারেজে আর কি, তো কানাডা থেকে তুমি 3 পয়েন্ট, আর ডি থেকে 2.5 মিলিয়ন, ডেনমার্ক থেকে, তো টোটাল তুমি প্রত্যেক দিন 13.5 মিলিয়ন টাকা করে পাও। ঠিক আছে, মানে পেতা আর কি। এটা যদি তোমার কোনো ক্লিয়ারিং ফ্লোট বা মেইলিং টাইম এই টাইপের কোনো টাইম যদি না যাইতো, তাহলে প্রত্যেক দিনে তুমি 13.5 মিলিয়ন করে পাইতা। এটা হলো তাহলে তোমার এখানে এই ডাটাগুলো এটা দেওয়া আছে। দেন হলো তোমার এভারেজ চেক সাইজ, অর্থাৎ এটা বোঝাচ্ছে হলো তোমার, এটা কেমনে বুঝাবো, এটা হলো মনে করো তোমার প্রতি চেকের অ্যামাউন্ট হলো, এই যে চেক, চেকে একটা অ্যামাউন্ট তো লেখা থাকবে যে আমি এত টাকা বাংলাদেশের কোম্পানিকে পেমেন্ট করতেছি। ঠিক আছে, তো সেইটার অ্যামাউন্ট হলো $2,500। তো এটা কি $2,500 সব চেকে? না, সব থেকে $2,500 না, এটা হলো সব চেকে যেই ডলার আছে সেটার অ্যাভারেজ। ঠিক আছে, মানে অ্যাভারেজ পেমেন্ট তুমি পাচ্ছ 2,500 টাকা করে। ঠিক আছে, অ্যাভারেজে 2,500 টাকা করে তুমি পেমেন্ট পাচ্ছ সবার কাছ থেকে। তো এটা হলো প্রত্যেকটা চেকের এভারেজ সাইজ হলো তোমার 2,500। সো কি কি আছে আমি বুঝাই দিচ্ছি এখন। কোনটা লক বক্স, তিনটা যে প্রপোজাল করা হয়েছে বি সি ডি, কোনটা বেটার হবে এটা বোঝার কি ওয়ে, বি এর আমার টোটাল কস্ট বের করে ফেলতে হবে, সি এরও বের করতে হবে, ডি এরও বের করতে হবে, যেটা সবচেয়ে কম সেই লক বক্স হলো আমার বেটার। এবং টোটাল কস্ট কেমনে বের করে এটা আমি এখানে অলরেডি ফর্মুলাতে মানে লিখছি, এই যে এই হলো ফর্মুলা। টোটাল কস্ট হলো অপরচুনিটি কস্ট অফ ফ্লট প্লাস ফিক্সড কস্ট প্লাস ভ্যারিয়েবল কস্ট। অপরচুনিটি কস্ট এই যেখানে যেভাবে দেখছো ওইভাবে বের করে। সো বাট ওখানে শুধু একটা লক বক্সের মানে এখানে তোমার তিনটা লক বক্স আছে, তো তিনটারই বের করতে হবে। তো এই দেখো তোমার এখানে শুরুতে আমরা প্রপোজাল ওয়ানটা, আমি জাস্ট প্রপোজাল ওয়ানই বুঝিয়ে দিচ্ছি, বাকি প্রপোজাল টু থ্রি নিজেই বুঝতে পারবা। প্রপোজাল ওয়ানে তোমার জিনিসটা দেখো। প্রপোজাল ওয়ান অর্থাৎ কি, প্রপোজাল ওয়ান অর্থাৎ আমার প্রপোজাল ওয়ান ছিল যে বাংলাদেশেই লক বক্স বানাও। ঠিক আছে, তো বাংলাদেশে লক বক্স বানাইলে বাংলাদেশে মেইলিং টাইম কত আসতেছে, আফগানিস্তান থেকে বাংলাদেশে মেইলিং টাইম 2.6, বাংলাদেশ টু বাংলাদেশ 2.5, কানাডা টু বাংলাদেশ 2.7। তো এই যে ভ্যালুগুলা, এই মেইলিং টাইম, এগুলো হলো মেইলিং টাইম বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের লক বক্সে আসার মেইলিং টাইম। ঠিক আছে, তো এই যে মেইল ফ্লোট টাইম, এই বরাবর এখানে লিখে দিচ্ছে এই চারটা, 2.6, 2.5, 2.7, 3.3। ঠিক আছে, দেন হলো তোমার কি লেখা আছে, ক্লিয়ারিং ফ্লোট টাইম। এই যে ক্লিয়ারিং ফ্লো, এই চারটা ভ্যালু, এটা হলো আফগানিস্তান, বাংলাদেশ, কানাডা থেকে, কানাডা ডেনমার্ক থেকে তোমার এখানে আসলে লক বক্সে আসলে ক্লিয়ারিং করতে কত সময় লাগবে। ঠিক আছে, তো ক্লিয়ারিং টাইম তোমার এখানে চারটা ভ্যালু দেওয়া আছে, এই চারটা ভ্যালু এখানে বসাইছে এই যে এখানে। টোটাল ফ্লোট টাইম কেন বের করছে, 2.6 প্লাস 1.2, অর্থাৎ মেইল টাইমের সাথে ক্লিয়ারিং ফ্লোট টাইম যোগ করে, যেভাবে তুমি 5.8 বের করছিলে ওই ফ্লোটের ম্যাথটাতে, ওভাবে এখানে এই ভ্যালুগুলো বের করছে যে প্রত্যেকটা ফ্লোট টাইম কত। এই ফ্লোটের টাইম গুলা তো তোমার জাস্ট টাইম হিসেবে আছে, এটাকে যখন তুমি ডলার অ্যামাউন্টে কনভার্ট করতে হইলে, অ্যামাউন্টে কনভার্ট করতে হইলে প্রত্যেকটার পিছনে কত অ্যামাউন্ট। ঠিক আছে, মানে প্রত্যেক দিন কত টাকা করে পাইতা, তো প্রত্যেক দিন তুমি এ থেকে এত পাইতা, এ থেকে এত পাইতা, এত পাইতা, এই অ্যামাউন্ট গুলো এখানে লেখছো। এখানে তোমার দেখে মনে হচ্ছে সংখ্যাগুলো ছোট হয়ে গেছে, অ্যাকচুয়ালি ছোট না, এটা থাউজেন্ডে লেখছে, অর্থাৎ তিনটা শূন্য বাদ দিয়ে লেখছে। ঠিক আছে, তো এই আলটিমেটলি কি করছে তাহলে, এই যে টোটাল যে ফ্লোট টাইম এটাকে আমার ডলার অ্যামাউন্ট দিয়ে তোমার গুণ দিচ্ছে, যে পার ডেতে আমার কি পরিমাণ ডলার আমি পাই, গুণ দিয়ে আমার এই ভ্যালু গুলা পাইছে। ঠিক আছে, মেইল টাইম প্লাস ক্লিয়ারিং ফ্লোট যোগ করে টোটাল ফ্লোট টাইম পাইছে, টোটাল ফ্লোট টাইমকে ডলার অরিজিনেশন পার ডে দিয়ে টোটাল ফ্লোট থাউজেন্ড বের করছে। তো এটা দিয়ে আমার এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট গুলো আসছে এগুলো আমি যোগ করে ফেললাম। যোগ করে আমার টোটাল কস্টটা, কস্ট এখনো আসেনি, আমার টোটাল ডলার ফ্লোট আসছে
অ্যামাউন্টটা। এখন এখান থেকে আমি অপরচুনিটি কস্টটা বের করতে চাচ্ছি বেসিক্যালি, যে আমার রিকোয়ার্ড রিটার্ন 9%, এটা উপরে বলা আছে হয়তো, আর উপরে বলা না থাকলে ধরে নাও বলা আছে, ঠিক আছে, বইয়ে বলা ছিল, এখানে হয়তো যদি কোনো কারণে মিস করে থাকে হয়তো এটা ইনফরমেশন মিসিং আছে আর কি। 9% হলো তোমার রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ঠিক আছে। অর্থাৎ তুমি ব্যবসায় যদি টাকাগুলো খাটাইতে তাহলে 9% করে পার ডেতে, মানে ইয়ারে, মানে পার্সেন্ট তো পার্সেন্ট, এখানে তো আর পার ডে আর ইয়ারের কিছু নেই। 9% করে রিটার্ন পাইতে ইয়ারলি, ঠিক আছে। তো এই 52,150 ইন্টু 9% করলে তোমার 4,694 টাকা তোমার অপরচুনিটি কস্ট যাচ্ছে। তো এটার সাথে আমার কি কি যোগ করতে হবে? ফিক্সড কস্ট এবং ভ্যারিয়েবল কস্ট, ঠিক আছে। তো ফিক্সড কস্টটা এখানে তোমার কত দেওয়া আছে বি এর জন্য? বি লক্স বক্স সেট আপ করার জন্য 3,000 দেওয়া আছে, অর্থাৎ যেহেতু তুমি থাউজেন্ডে লিখতেছো, অ্যামাউন্ট গুলা কি থাউজেন্ডে লিখতেছো, অর্থাৎ এখানে শুধু 3 লিখবা। এখানে এটা ভুল দেওয়া আছে, এটা 4 না, এটা 3 হবে, ঠিক আছে। এটা ভুল দেওয়া আছে তোমার, এটা 3 হবে, ঠিক আছে। আহ 3 মানে 3,000। দেন হলো তোমার এই ভ্যারিয়েবল কস্টটা বের করতে হবে। আচ্ছা, ভ্যারিয়েবল কস্টটা কেমনে বের করবা? দেখো, ভ্যারিয়েবল কস্টের কি ইনফরমেশন দেওয়া আছে? প্রসেসিং চেক চার্জ পার চেক, অর্থাৎ প্রত্যেক চেকের জন্য তোমার $10, $0.10 করে প্রসেসিং চার্জ করা হবে। এখন চেক কতগুলা, কতগুলা চেক তোমার লক বক্স বিতে আসবে প্রত্যেক দিন বা বছরে, বছরে হিসাব করো যে বছরে কতগুলা চেক তোমার লক বক্স বিতে আসবে, এটা কি জানো? এটা তো জানো না, এটা বের করতে হবে, এটা বের করা যাবে, ঠিক আছে। প্রত্যেকটা চেকের সাইজ কত? 2,500 করে, মানে প্রত্যেকটা চেক আসতেছে অ্যাভারেজে 2,500 অ্যামাউন্টের। এখন সারা বছরে তোমার আসতেছে কত, মানে না, প্রত্যেক দিনে কত করে আসতেছে? প্রত্যেক দিনে তোমার আসতেছে কি 3,500 টাকার চেক আসতেছে তোমার আফগানিস্তান থেকে, ঠিক আছে। মানে আমি আফগানিস্তান জাস্ট এক্সাম্পল হিসেবে একে আফগানিস্তান বলতেছি। তো আফগানিস্তান থেকে 3,500, আহ মানে 3,500, 1000 বাদ দাও, 3,500 চেক আসতেছে, ঠিক আছে। তো বা যেটাই ধরো, মা এটাকে যদি আমি ফুল ফর্মে বলি, 3.5 মিলিয়ন তোমার চেক আসতেছে। তো 3.5 মিলিয়ন টাকার চেক আসতেছে, এবং প্রত্যেকটা চেক যদি 2,500 টাকার হয়, তাহলে টোটাল নাম্বার অফ চেক আমি কেমনে পাবো? 3.5 ডিভাইডেড বাই 2,500, ঠিক আছে। আচ্ছা, এটা আফগানিস্তান থেকে বের করা দরকার নেই, এই যোগফল যেটা, যোগফল কত? 13.5 মিলিয়ন, ঠিক আছে। এটা আমি ভুলে আফগানিস্তানের কথা আলাদা করে বলতেছি, এখানে আলাদা কিছু দরকার নেই। 13.5 মিলিয়ন, কারণ তুমি আলাদা তো, আলাদার কাজ তো শেষ, এগুলো যোগ করে এখন এটা তো চারটার জন্যই যোগফল চলে আসছে। এখন হলো তোমার টোটাল, তুমি পাইতে সারাদিনে কত? 13.5 মিলিয়ন করে। 13.5 মিলিয়ন টাকা পাও প্রত্যেক দিন। তো প্রত্যেকটা যদি 2,500 টাকার চেক হয়, তাহলে নাম্বার অফ চেক কত? 13.5 ডিভাইডেড বাই 2,500। তো সেটা করলে যেই অ্যামাউন্টটা পাচ্ছ, হ্যাঁ, এটা আমি যদি ক্যালকুলেটর বের করে বলি, তোমার হলো 13,500, 500 ডিভাইডেড বাই, মানে 500টা ছিল, হ্যাঁ, 2,000, 2,500, হ্যাঁ, তাহলে 5,400, 5,400টা চেক, 5,400টা চেক তুমি আহ প্রত্যেক দিনে পাচ্ছ। এখন এটাকে 360 দিয়ে গুণ করলে বুঝতে পারবা, 360 ধরবা, 365 না, 360 ধরলে তুমি পেয়ে যাচ্ছ তোমার আহ আহ এটা তোমার পেয়ে যাচ্ছ হলো সারা বছরে কি পরিমাণ তোমার চেক প্রসেস হচ্ছে, ঠিক আছে, চেক প্রসেসিং এর জন্য আসতেছে। তো সেই অ্যামাউন্টটা আসতেছে, আমি যদি আমার ক্যালকুলেটর দেখে বলি, সেটা আসতেছে 1.9444 মিলিয়ন, ঠিক আছে। অর্থাৎ এটার পরে আরো তিনটা শূন্য আছে, ঠিক আছে, যেহেতু এটা আমি থাউজেন্ডে লিখতেছি তো শূন্য তো বাদ। এই তো 1944 এই অ্যামাউন্টটা এভাবে বের করছি, ঠিক আছে। হ্যাঁ, তো এটা আমরা কেমনে বের করছি? এটা আমরা বের করছি 13.5 কে 2,500 দিয়ে ভাগ করছি, দেন এটাকে 360 দিয়ে গুণ দেওয়া হয়েছে, দেন আমরা এই অ্যামাউন্টটা পাইছি। সো এটা হলো কি, কি পরিমাণ চেক প্রসেস হচ্ছে পার ইয়ারে। এখন এটাকে আমি যখন প্রসেসিং কস্ট পার চেক, সেটা কত করে? 0.10 করে, সেটা দিয়ে আমি যখন গুণ দিব, আমার ভ্যারিয়েবল কস্টটা বেসিক্যালি 0.10, সেটা দিয়ে গুণ দিলে আমার আসতেছে, এটা ভ্যারিয়েবল কস্টটা চলে আসতেছে। এই হলো আমার ভ্যারিয়েবল কস্ট, এটা হলো আমার অপরচুনিটি কস্ট, এটা আমার টোটাল ভ্যারিয়েবল কস্ট, এটা আমার ফিক্সড কস্ট, ভুল লেখছে আর কি, এটা 3 হবে এখানে। তো এই তিনটা কস্ট আমি যোগ করে এখানে আমি পাই যাবো টোটাল কস্টটা, ঠিক আছে। সো এটা টোটাল কস্ট আমি কিসের পাইছি? প্রপোজড প্ল্যান 1 এর, ঠিক আছে। তো প্রপোজ প্ল্যান তুমি 2 এর, প্রপোজাল 2 এর টোটাল কস্টটা এই যেখানে বের করছে ওরা, কোথায়, এই যে 5,666, এভাবে তুমি প্রপোজাল 3 এরও তুমি টোটাল কস্ট বের করে নিতে পারবা। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার প্রপোজাল 1 এর টোটাল কস্ট সবচেয়ে কম। সো প্রপোজাল 1টার, মানে ওই লোকেশনে তোমার সেট করা, মানে প্রপোজাল 1-এ কি ছিল, বি লেখা ছিল না, অর্থাৎ বাংলাদেশের লক বক্সটা সেট আপ করা তোমার জন্য সবচেয়ে কস্ট এফেক্টিভ, ঠিক আছে। সো এই হলো তোমার লক বক্সের বিষয়টা। দেন আমি হালকা পাতলা কিছু থিওরি আছে, শর্ট একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। আচ্ছা, ক্যাশ কনসেন্ট্রেশন নিয়ে, এটা এটা নিয়ে কি ম্যাথ আসবে কি না?
এটা জাস্ট এক্সপ্লেন করছে, আচ্ছা এটাও বুঝাই দিব। উম, আচ্ছা, ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি হলো তোমার বেসিক্যালি, আচ্ছা এটা হলো একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি, ঠিক আছে, ডিফারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, ঠিক আছে, অর্থাৎ হলো আহ, দাঁড়াও, নিড কোনো দ্য ক্যাশ টু সেন্ট্রাল অ্যাকাউন্ট। এখন মনে করো যদি কোম্পানি বি এর যদি অনেকগুলা ব্যাংক অ্যাকাউন্ট থাকে অনেকগুলা ব্যাংকের সাথে, ঠিক আছে, আচ্ছা অনেকগুলা ব্যাংকের কথা বলছে নাকি, দাঁড়াও এখানে তোমার হ্যাঁ, ভ্যারিয়াস ডিফারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, অনেকগুলো ব্যাংকের সাথে ব্যাংক অ্যাকাউন্ট থাকতেছে। এখন দেখা যাচ্ছে যে সে এক এক অ্যাকাউন্ট দিয়ে হয়তো আলাদা আলাদা কোম্পানির সাথে সে ট্রানজাকশন করতেছে, অর্থাৎ সে ওই তোমার লক বক্সের টাকাগুলা নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো মনে তার, তো এই জিনিসটা তোমার আলটিমেটলি দেখা যাচ্ছে কি, এটাতে প্রত্যেকটাতে আলাদা আলাদা ট্রানজাকশন কস্ট যাচ্ছে, ঠিক আছে, এর ফলে তোমার কস্টটা বেশি হচ্ছে, ঠিক আছে, মানে এই কস্টটা কমানোর উপায় হলো ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি। ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি হলো কি একটা সেন্ট্রাল অ্যাকাউন্ট মেনটেন করা, ঠিক আছে, সবগুলোকে অ্যাকুমুলেট করে একটা সেন্ট্রাল অ্যাকাউন্ট মেনটেন করা। হ্যাঁ, তো এই যে সবগুলোকে অ্যাকুমুলেট করবে, অর্থাৎ 10টা অ্যাকাউন্টে টাকা থাকলে 10টা অ্যাকাউন্টের টাকা তুমি ওগুলাকে বের করে এনে একটা অ্যাকাউন্টে আনবা, এইটা করতে একটা কস্টিং যাবে। এই যে কস্টিংটা, এই কস্টিংটা কম্পেয়ার করবা হলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট যেটা আছে, ওই ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে তোমার মানে কম্পেয়ার করে দেখবা তোমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট, স্বাভাবিকভাবে তুমি চিন্তা করো তোমার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট প্রত্যেকটাতে, মানে 10টা অ্যাকাউন্টের যে ট্রানজাকশন কস্ট বারবার চেক ইয়ে করার, সেই 10টা অ্যাকাউন্টের টাকা যদি একটা অ্যাকাউন্টে থাকে, তাহলে তো একটা অ্যাকাউন্টের ট্রানজাকশন কস্ট ওটার চেয়ে কম হবে স্বাভাবিকভাবে, ঠিক আছে, কিন্তু এখন ওই একটা অ্যাকাউন্টের ট্রানজাকশন কস্টের সাথে তুমি যদি অ্যাড করে দাও, কি ওই একটা অ্যাকাউন্ট বানাচ্ছো যে ওটার, ওই ওই একটা অ্যাকাউন্টের কনসেন্ট্রেশন করার জন্য যে কস্টিংটা যাচ্ছে, এই কস্টিংটা যোগ করে হিসাব করে দেখো যে তোমার ওই একটা অ্যাকাউন্টের মানে, মানে বোঝার চেষ্টা করো, মেইন কথাটা হলো যে যেই নতুন একটা অ্যাকাউন্ট বানাচ্ছো যেখানে সব অ্যাকাউন্টকে একসাথে করে দিচ্ছ অ্যাকাউন্টের টাকা, তো সেখানে আলটিমেটলি এই সব অ্যাকাউন্টের টাকা একসাথে করতে যেই খরচটা হচ্ছে, এটাতে একটা খরচ যাবে। এবং হলো তোমার সব অ্যাকাউন্ট একসাথে হওয়ার পরও তো যেহেতু এটা একটা অ্যাকাউন্ট, এটা ট্রানজাকশন কস্ট তো সামনে যাবেই, তো ওটার যে ট্রানজাকশন কস্ট, এই দুই কস্ট মিলে যদি তোমার 10টা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের ট্রানজাকশন কস্টের কম্বাইন কস্ট হচ্ছে তোমার যদি কম কস্ট যায়, তাহলে তোমার ক্যাশ কনসেন্ট্রেশন করাটা বেটার, ঠিক আছে। তো তো এখানে এই জিনিসটার কথা বলা আছে, স্যার, তো এই জিনিসটা পড়ে নিও, এখানে বলছে যে ডেভেলপিং এ ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি, যখন একটা ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি করবে, যেসব জিনিস কনসিডার করতে হবে যে কোন ব্যাংকে, মানে আমি একটা অ্যাকাউন্ট করব যেখানে আলটিমেটলি সব অ্যাকাউন্টগুলো কনসেন্ট্রেশন হয়ে যাবে, তো সেটা আলটিমেটলি কোন ব্যাংকে রাখবো, ঠিক আছে, এবং কোন মেকানিজমের মাধ্যমে, কিছু মেথড আছে কোন মেথডের মাধ্যমে আমি কনসেন্ট্রেট করবো ফান্ডগুলা, এই জিনিসগুলো এখানে বলা আছে। তো দেন বলা আছে ডেভেলপিং এ ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি। তো কি কি ধরনের স্ট্র্যাটেজি তোমার ডেভেলপ করা যেতে পারে ক্যাশ কনসেন্ট্রেশনের, তো এখানে তিনটা কথা বলা আছে, যে ডিপোজিটরি ট্রান্সফার চেক, অটোমেটেড ক্লিয়ারিং হাউস এবং ওয়ার ট্রান্সফার। আর বেশি নাই, এখানে হলো এটার যে ব্যাখ্যাটা লেখা আছে তোমার, অফশোর ব্যাংক, আমি কি কি পড়ছি ভুলে গেছি, বেসিক্যালি এখানে তোমার ডিপোজিটরি ট্রান্সফার চেক, ঠিক আছে, তিনটা মেথড আছে ডিপোজিটরি ট্রান্সফার, মানে বিষয়টা হলো কি, আমি কেমন বুঝাবো, এখানে হলো তোমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, একটা অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট, আলাদা আলাদা ব্যাংকে তোমার, ঠিক আছে, এখন এগুলাকে যে তুমি কম্বাইন করবা, ঠিক আছে, এগুলাকে কম্বাইন করে তুমি সব টাকা একটা অ্যাকাউন্টে নিয়ে আনতেছো, এটাকে তোমার ক্যাশ কনসেন্ট্রেশন বলতেছে, এই কাজটা যে করতেছো। তো এই কাজটা করার বিভিন্ন মেথড আছে, ঠিক আছে। তো এখানে তিনটা মেথডের কথা বলা আছে। অটোমেটেড ক্লিয়ারিং হাউস, এটা মানে তোমার হলো ইলেকট্রনিক ওয়ে আর কি, বেসিক্যালি কাইন্ড অফ, এটা বলছে যে সেকেন্ড অল্টারনেটিভ ইজ দ্য অটোমেটেড ক্লিয়ারিং হাউস ইলেকট্রনিক ট্রান্সফার সিস্টেম। দেন তোমার হলো
মানে এটাও ইলেকট্রনিক কস্ট, ওয়ার ট্রান্সফার ইলেকট্রনিক সিস্টেম, বাট এটার ক্ষেত্রে একটু কস্টটা একটু বেশি। ঠিক আছে। এটা আরো ফাস্টার করে কাজ। হ্যাঁ, আর হলো তোমার একটা হচ্ছে প্রথমটা যেটা বলা আছে ডিপোজিটরি ট্রান্সফার চেক, এটা সবচেয়ে চিপেস্ট। এটা সবচেয়ে এক্সপেন্সিভ, আর এটা তোমার সবচেয়ে চিপেস্ট। ঠিক আছে। ডিপোজিটরি ট্রান্সফার চেকের ক্ষেত্রে স্যার যেটা বলছিল খুব সম্ভবত যে তোমার যেই কোম্পানিটা আছে, ঠিক আছে, ওই ধরো কোম্পানি বি যেটা বলছে, তো কোম্পানি বি এর যে হেড অফিস আছে, হেড অফিস যেখানে আছে, তো সেখানে যে ব্যাংকটা, সেই ব্যাংকে তোমার ক্যাশ কনসেন্ট্রেশন করে ফেলবা। অর্থাৎ সেই ব্যাংকে তুমি সব টাকা, মানে সব ব্যাংকের টাকা বা ওরকম ওখানে চলে আসবে, এই টাইপের কথা। বইয়েও খুব বেশি ডিটেলসে লেখা নাই এই তিনটা টপিক নিয়ে। তবে আমি চেষ্টা করবো একটু ডিটেইল অ্যাড করার আমার নোটে। ঠিক আছে। আর অন্য কোথাও তো ডিটেইল পাইলে তো ভালোই, যদি নিজেও বুঝতে পারো সেটাও বেটার। দেন হলো তোমার ডেভেলপিং এ ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি। তো এই তিনটা মেথড, এই যে ডিপোজিটরি ট্রান্সফার চেক, এসিএইচ এবং ওয়ার ট্রান্সফার, ঠিক আছে, তিনটা মেথড তোমাকে এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। অর্থাৎ ধরো তোমার ইনফরমেশন হলো এতটুকু পর্যন্ত। ঠিক আছে। নিচের গুলো তোমার বের করা লাগতেছে। তো এখানে হলো তোমার দেখো, যে জিনিসটা দেখতে পাচ্ছ যে কস্ট দিয়ে দিছে এবং অ্যাভেলেবিলিটি দিয়ে দিছে। এই মেথডে তুমি আলটিমেটলি আমি যেটা বলছিলাম যে তোমার ওয়ার ট্রান্সফার মেথডে কস্টটা সবচেয়ে বেশি, এখানে কস্ট কম, এখানে একটু বেশি, এখানে একটু বেশি, এখানে পার ইউনিট কস্ট সবচেয়ে বেশি। ফাস্টিং এর দিক, মানে কোনটা বেশি ফাস্টার, এখানে তোমার এই যে এই কাজটাতে তোমার আলটিমেটলি 2 দিন সময়। আহ এটা তোমার যেটা বলা আছে 2 দিনের বিষয়টা, এখানে তো এটা হলো, এটার নাম দিচ্ছে একটা কি জানি, তোমার ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সফার। আচ্ছা, আমি ক্যাশ কনসেন্ট্রেশন আচ্ছা আমি ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজিটা আহ, একটু বেটার ওয়েতে বলি। এখানে বিষয়টা হলো তোমার ক্যাশ কনসেন্ট্রেশনের ক্ষেত্রে বিষয়টা হলো তোমার ধরো 5টা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। এখন বিষয়টা তুমি সব টাকা এখন আরেকটা অ্যাকাউন্টে নিয়ে আনলা, শুধু নিয়ে আনলেই তো হচ্ছে না। মনে করো তোমার এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে তো ভবিষ্যতেও আরো টাকা আসবে, হয়তো কোম্পানি বি এই অ্যাকাউন্টে, সবগুলোই ধরো তোমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে পাঠাইলো, কোম্পানি সি হয়তো এই অ্যাকাউন্টে টাকা পাঠাইলো, তো ভবিষ্যতেও তো টাকা আরো আসবে সব অ্যাকাউন্টগুলোতে। তো ক্যাশ কনসেন্ট্রেশন বলতে এটাই বোঝানো হচ্ছে যে যখন ভবিষ্যতেও টাকা আসবে, এই টাকাগুলা দ্রুততম সময়ের মধ্যে তোমার ওই যে একটা সেন্ট্রাল অ্যাকাউন্ট আছে, এই টাকাগুলা যাতে সেন্ট্রাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে। সো এইটা তোমাকে ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে। ঠিক আছে। তো আহ, এখন আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের তিনটা মেথড বা মেকানিজম আছে, যে তোমার এই যে মেথডটা, তোমার আলটিমেটলি দেখা যাচ্ছে যে তোমার ওয়ার ট্রান্সফার মেথডটা, মানে এটা দেখো এই মেথডটা তোমার আলটিমেটলি পার ইউনিট কস্ট সবচেয়ে কম, এটাতে তোমার কম কস্ট যাচ্ছে, এটাতে একটু বেশি, এই মেথডে একটু আরো বেশি বা অনেক বেশি এই মেথডে। ঠিক আছে। কিন্তু কেন, এখানে কারণ আছে। এটাতে সময় সবচেয়ে বেশি দিন লাগতেছে, এখানে আরো কম সময় লাগতেছে, এখানে আরো কম সময় লাগতেছে। অর্থাৎ কি, এই যে এই যে টাকাগুলা যে বিভিন্ন অ্যাকাউন্টে গেল, এই টাকাগুলা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যে সেন্ট্রাল অ্যাকাউন্টে আসার যে সময়টা, এই মাঝখানের যে সময়টা, এই সময়টাতে তোমার দেখা যাচ্ছে যে এই মেথডে করতে গেলে তোমার হয়তো মানে এটা কোনো মুখস্থ কিছু না, এটা তোমার একটা ম্যাথ দিছে এক্সাম্পল হিসেবে, ধরো 2 দিন, 2 দিন লাগতেছে। ঠিক আছে। আর এখানে হয়তো তোমার 1 দিন লাগতেছে, আর এখানে তোমার আরো কম দিন লাগতেছে, 0.5 ডেজ লাগতেছে। এটা যেহেতু সবচেয়ে ফাস্টার, হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সফার। ঠিক আছে। তো এখানে যেহেতু তোমার ট্রান্সফারটা তোমার খুব ফ্রিকোয়েন্ট হচ্ছে বা খুব কুইক হচ্ছে, এর কারণে তোমার আলটিমেটলি এখানে তোমার কস্টটা বেশি। ঠিক আছে। সো এই তোমার এই জিনিসটা আমি এখানে বুঝাইলাম। দেন হলো এখন দেখো, তুমি যদি পার ইয়ারে ট্রান্সফার কস্ট বের করতে চাও, যে ট্রান্সফার কস্ট পার ইয়ার কেমনে বের করবা। ট্রান্সফার কস্ট তোমার কস্ট পার ট্রান্সফারে তোমার দেওয়া আছে, মানে প্রত্যেক ট্রান্সফারে কি পরিমাণ কস্ট যায়। এখন বছরে কয়টা ট্রান্সফার করা হয়, হ্যাঁ, অর্থাৎ বছরে তোমার তো এসব অ্যাকাউন্টে অনেকবার টাকা আসবে, এবং বারবার আমার এটাকে এখান ওসব অ্যাকাউন্ট থেকে সাথে সাথে এখানে তোমার সেন্ট্রাল অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে, এরকম বছরে এখানে টাকা কতবার আসবে। ঠিক আছে। তো বছরে তোমার ট্রান্সফার হয়, মানে এখানে কতবার আসবে এটা না, বেসিক্যালি এখান থেকে এখানে কতবার যাচ্ছে, তো ট্রান্সফার বছরে হয় 250
বার, ঠিক আছে? যদি 250 বার হয়, তাহলে এই মেথডে তোমার টোটাল কস্ট যাচ্ছে 250 × 1.5, 375। এখানে যাচ্ছে 250 × 3, 750। এবং এখানে সবচেয়ে বেশি বা অনেক বেশি যাচ্ছে, এটা হলো 4000 যাচ্ছে। গুণ দিয়ে 250 দিয়ে গুণ করে 250 × 16, তো এভাবে করে আমার 4000 আসছে। এখন আমার এই ট্রান্সফার কস্ট আমি বের করলাম, ঠিক আছে? মানে টোটাল ট্রান্সফার কস্ট বের করবে এখানে। মেইন কাজ হলো এখানে তোমার টোটাল, মানে এই যে ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি, এই একটা ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি ডেভেলপ করতে যে তোমার কি কস্ট যাবে, এই কস্টটা এখানে বের করতেছে। এটা হলো তিনটা মেথডের কস্ট বের করছে, ঠিক আছে? তো এটা কেমনে বের করছে? তোমার আগে পার ইয়ারে ট্রান্সফার কস্ট বের করে নিচ্ছে, দেন হলো তোমার ফ্লোটের বিষয়টা দেখো। ফ্লোট কেমনে বের করছে? প্রত্যেক দিন তুমি 75,000 টাকার হয়তো টাকা অ্যামাউন্টের টাকা পাও, ঠিক আছে? তাহলে তোমার এখানে তোমার ফ্লোট টাইমটা দেখবা, ওই টাকার অ্যামাউন্টকে টাইম দিয়ে গুণ দিতে হয়, এটা তো আগেও দেখছিলে, তো একইভাবে কাজ। এখানে ফ্লোট টাইম কত? 2 ডেজ, 1 ডেজ এবং 0.5 ডেজ। তাহলে 75,000-কে 2 দিয়ে গুণ করলে 1,50,000, 75,000 এবং 37,500, অর্থাৎ ফ্লোটকে ডলার অ্যামাউন্টে পেয়ে গেছো। ফ্লোটকে ডলার অ্যামাউন্টে পাওয়ার পরের কাজ হলো এটাকে রিকোয়ার্ড রিটার্ন দিয়ে গুণ দিবা। গুণ দিলে তুমি অপরচুনিটি কস্ট অফ ফ্লোট পেয়ে যাবা, এই যে অপরচুনিটি কস্ট অফ ফ্লোট গুলা পেয়ে গেছো। তো এটার সাথে ট্রান্সফারিং যে কস্টটা যাচ্ছে, এটা যোগ করে দিবা। যোগ করে দিলে আলটিমেটলি তুমি টোটাল ট্রান্সফার কস্ট পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো এখানে নোটিসেবল যে বিষয়টা, তোমার তিনটা মেথডের মধ্যে ওয়ার ট্রান্সফার মেথডে যে, যেহেতু সবচেয়ে ফাস্টার, এখানে তোমার এটাতে ট্রান্সফার কস্টটা বেশি। ট্রান্সফারিং যেহেতু দ্রুত ট্রান্সফার হচ্ছে, এর কারণে এটা তোমার এই তিনটার কম্পেয়ার করলে তোমার এটা ট্রান্সফারিং কস্ট বেশি। আবার তুমি যদি তিনটার অপরচুনিটি কস্ট হিসাব করো, অপরচুনিটি কস্ট আবার এটার বেশি, ঠিক আছে? ডিপোজিটরি ট্রান্সফার চেক এটা আরো কম, এটা আরো কম। আর এখানে হলো তোমার যোগফল, ঠিক আছে? তো এটা এগুলার বেশি হলো, এগুলাতে তোমার ফ্লোট টাইম যে বেশি যাচ্ছে, অপরচুনিটি কস্ট ডিপেন্ড করে তোমার ফ্লোট টাইমের উপর। তো এগুলাতে তোমার টাইম বেশি কনজিউম করতেছে। কারণ টাইম বেশি কনজিউম করার ফলে কি হচ্ছে, ওই টাইমগুলোতে তুমি টাকাগুলা খাটাতে পারতা অন্য জায়গায়, ঠিক আছে? কিন্তু তোমার টাকাগুলা সময় মানে দেরিতে পাচ্ছ তুমি। এই যে সময় নষ্ট হচ্ছে, এর কারণে তোমার অপরচুনিটি কস্ট এগুলার বেশি। আর এখানে সময় কম নষ্ট হচ্ছে, এর কারণে অপরচুনিটি কস্ট এটার কম। সো আই হোপ এখানে জিনিসটা বুঝবা। আর দেন হলো তোমার এই যে কস্ট ক্যাশ কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি করবা, ঠিক আছে? আহ, তিন ধরনের পলিসি নিতে করা, যা যা মানে এই ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সফার রিলেটেড তিন ধরনের পলিসি নেওয়া যেতে পারে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ ট্রান্সফার অর্থাৎ অর্থাৎ কি? অর্থাৎ হলো এই যে ট্রান্সফার গুলা, মানে এই যে তোমার অ্যাকাউন্টে টাকাগুলো আসছে, এখান থেকে কখন সেন্ট্রাল অ্যাকাউন্টে আসবে, মানে তোমার এক ধরনের স্ট্র্যাটেজি থাকতে হবে, এক ধরনের ইনস্ট্রাকশন ব্যাংকে দেওয়া থাকতে হবে যে টাকার অ্যামাউন্ট এত হয়ে গেলে তখন তুমি এটা এখানে ট্রান্সফার করে দিবা। অর্থাৎ এমন টাইমে আসলে, অর্থাৎ প্রতি মাসে তুমি এটা, ধরো এখানে অ্যাকাউন্ট, যতগুলো অ্যাকাউন্ট আছে, ধরো এই অ্যাকাউন্টটা হলো তোমার কোন একটা ব্যাংকে, ধরো তোমার এটা সিটি ব্যাংকে আছে। তো এই তুমি সিটি ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রাখছো যে যখনই তোমার ব্যাংকে টাকা আসবে, হ্যাঁ, তো তখন তুমি আমাকে হয়তো সাথে সাথে এখানে ট্রান্সফার করে দিবে। অথবা আমি বললাম যে প্রতি মাসে তুমি ট্রান্সফার করবে। অর্থাৎ বললাম যে তোমার 10,000 টাকা জমা হইলে, যখনই 10,000 টাকা এমন টোটাল, মানে অ্যাকাউন্টে ব্যালেন্স যখনই 10,000 হয়ে যাবে, তখনই তুমি এটা ট্রান্সফার করে দিবা সেন্ট্রাল অ্যাকাউন্টে। সো এরকম কি কি ধরনের স্ট্র্যাটেজি হতে পারে? এটা হলো তিন ধরনের স্ট্র্যাটেজির কথা বলা আছে। একটা হলো শিডিউল ট্রান্সফার। অর্থাৎ শিডিউল ট্রান্সফার হলো তোমার যে টাইমের কথা বলা আছে। অর্থাৎ ধরো যেমন বললাম প্রতি মাসে, অর্থাৎ এক মাস শেষ হইলে তুমি এখানে ট্রান্সফার করে দিবা, এক মাস এরকম আমি টাইম, কোনো একটা টাইম বলে দিলাম। এটা হলো শিডিউল ট্রান্সফার স্ট্র্যাটেজি। আর এটা হলো ট্রিগার পয়েন্ট সিস্টেম। ট্রিগার পয়েন্ট সিস্টেম হলো আমি কোনো টাকা বলে দিলাম যে 1,00,000 টাকা বা 50,000 বা 20,000 টাকা অ্যাকাউন্টে, 20,000 টাকার উপরে উঠে গেলেই, হ্যাঁ, তখন তুমি মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবা। তো এটা হলো তোমার ট্রিগার পয়েন্ট। দেন আরেকটা হলো যে অ্যান্টিসিপেশন সিস্টেম। অ্যান্টিসিপেশন সিস্টেম একটা কমপ্লেক্স আছে। এটা ওইটাই না, কমপ্লেক্স একটা জিনিস আসছিল। হ্যাঁ, এটাই তোমার ওটা। দেখি আমার নিজেরই খেয়াল আছে কিনা। 1,00,000 হলো ডিপোজিটেড and expecting receipt of 9 lakh over the next might initially deposit transfer check for 1 million with a 2 day availability. Receipts of 9 lakh, আচ্ছা, এটা কি এটার বিষয়ে না? দাঁড়া এক মিনিট। ইউজ অফ ডিসবার্সমেন্ট ফ্লোট, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, কন্ট্রোল ডিসবার্সিং। হ্যাঁ, এটারই, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টিসিপেশন সিস্টেমটা হলো কি, আহ, একটু এক্সপ্লেন করে বুঝাইতে হবে। এটা হলো তোমার ধরো এই যে এই অ্যাকাউন্টটা, ঠিক আছে, যে কোনো একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে এখন ব্যালেন্স আছে, কারেন্টলি ব্যালেন্স আছে 1,00,000 টাকা, 9 লাখ নাকি 1 লাখ বলছে? 1 লাখ বলছে, ওকে। 1 লাখ আছে কারেন্টলি ব্যালেন্স এই অ্যাকাউন্টে।
এখন একটা ফ্লোটিং বা ক্লিয়ারিং এ তো একটা টাইম যায়, ঠিক আছে? অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যে ধরো এটা কোম্পানি সি, ঠিক আছে, কোম্পানি সি এই অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, ঠিক আছে, পাঠাইছে, কিন্তু এখনো তো যাইতে মেইলিং টাইম লাগবে। তোমাকে জানাই দিছে যে আমি ব্যাংকে টাকা পাঠাইছি এই ব্যাংকে, ঠিক আছে। ঠিক আছে, তো এই ব্যাংকে যে সে টাকা পাঠাইছে, তো এখানে বা ক্লিয়ারিং টাইম, এখানে তোমার আলটিমেটলি তোমার মেইন কথা হলো এখানে একটা সময় যাবে। তো আলটিমেটলি ধরো 2 দিন যাচ্ছে। তো বিষয়টা হলো কি, এখানে সে কত টাকা পাঠাইছে? 1 লাখ টাকা অলরেডি অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, ঠিক আছে। তো তোমার ইনস্ট্রাকশন থাকবে যে এখান থেকে টাকাটা কখন পাঠাইতে হবে, ঠিক আছে। যেমন এখানে তোমার হয়তো ইনস্ট্রাকশন ছিল যে অ্যামাউন্ট এতর উপরে উঠলে অথবা এত সময় পর ট্রান্সফার করবা, যে এটা প্রথম 2 মেথডে বলছি। এই মেথডে হলো কি, ধরো 1 লাখ আছে এখন, আরো 9 লাখ সে, 1 লাখ তো তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আর 9 লাখ হলো কোম্পানি সি পাঠাচ্ছে এই অ্যাকাউন্টে, ঠিক আছে। কিন্তু পাঠাচ্ছে বলতে সে অলরেডি পাঠিয়ে দিছে, সে সাইন করে চেক পাঠিয়ে দিছে, বাট এখানে তোমার আলটিমেটলি অ্যাকাউন্টে টাকা আসতে আসতে তোমার ওই কোনো ফ্লোট টাইমের কারণে আলটিমেটলি এটা অ্যাকাউন্টে আরো 2 দিন পর আসবে, ঠিক আছে। তো তুমি যে কাজটা করতে পারো যে এখানে যে জিনিসটা বলা আছে, 2 days মানে ডিপোজিট ট্রান্সফার চেক ফর 1 উইথ 2 ডে অ্যাভেলেবিলিটি, এটা এখানে যে বিষয়টা হচ্ছে এটা হলো তোমার, আমি বলি, এখানে তুমি জানো যে 2 দিন, এই যে তোমার কোম্পানি সি এই অ্যাকাউন্টে টাকা পাঠাবে, এখানে তোমার 2 দিন সময় যাবে। তো এই 2 দিন সময়টা কি, মানে এখানে তোমার এটা প্রসেস করে এখানে যে যাবে, এই 2 দিন সময়টা তোমার বেসিক্যালি হলো মেইল ফ্লোট, ঠিক আছে। মেইল ফ্লোট যেটা তোমাকে মানে প্রথম যে ফ্লোটটার কথা বলা আছে। তো তুমি আবার এটা জানো যে আবার এখান থেকে তোমার এটা আলটিমেটলি যে ক্লিয়ারিং করে টাকাটা সে তো পাইছে ব্যাংকটা, বাট ব্যাংক হলো হয়তো ওটা অন্য ব্যাংকের নামে দেওয়া আছে, তো এটা ক্লিয়ারিং করে টাকাটা যে ওর কাছে পাঠাবে, ঠিক আছে, মানে এই ব্যাংক যে এখানে পাঠাবে সেখানে হয়তো আরো 2 দিন যাবে। হ্যাঁ, তো বা আরো 2 দিন যাবে, ঠিক আছে। তো তুমি করতেছো কি যে মানে আমি সহজ ভাষায় যদি বলি, কোনো ডেট দিয়ে বলি, ধরো জানুয়ারি 11 বা জানুয়ারি 11 বললাম, ঠিক আছে। আহ, তুমি জানুয়ারি 11 তারিখে জানো যে জানুয়ারি 13 তারিখে আলটিমেটলি, মানে জানুয়ারি 11 তারিখে সে অলরেডি চেকটা মেইল করে ফেলছে, জানুয়ারি 13 তারিখে যায় ব্যাংকটা পাবে, ঠিক আছে। মানে এটাকে মেইল ফ্লোট বলতেছে। এখন আজকে হলো জানুয়ারি 11, তুমি জানো যে 13 তারিখ পাবে, ঠিক আছে। কিন্তু এখন বিষয়টা বোঝার চেষ্টা করো, 13 তারিখ যদি ব্যাংক পাওয়ার পর এরপর যদি এটার ক্লিয়ারিং এর কাজ স্টার্ট করে, তখন হয়তো আরো 2 দিন যাবে, তখন এটা আলটিমেটলি কাজ শেষ হবে জানুয়ারি 15। ঠিক আছে, মানে আরো 2 দিন, মানে আমি আরো 2 দিন যাক, 3 দিন যাক, আরো কিছুদিন যাবে, ঠিক আছে, আমি ধরলাম ধরো সেম আরো 2 দিন গেল, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি সেম ধরলে তখন জিনিসটা মিলবে। তো আরো 2 দিন গেলে এটা আলটিমেটলি জানুয়ারি 15 তারিখে যায় কাজ শেষ হবে, অর্থাৎ 15 তারিখে সে আলটিমেটলি এটা সেন্ট্রাল অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবে। এখন আমি যে কাজটা করতে পারি, যে আমি করলাম কি, ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রাখলাম যে, মানে 11 তারিখে আমি ব্যাংকে ইনস্ট্রাকশন করে রাখলাম যে তুমি এটা তোমার কাছে 2 দিন পর চেক আসতেছে, অর্থাৎ 13 তারিখে চেক আসতেছে, ঠিক আছে। তুমি কি করো, এটা ক্লিয়ারিং এর কাজ এখনই স্টার্ট করে দাও, ঠিক আছে। অর্থাৎ সে যদি এখনই ক্লিয়ারিং এর কাজ স্টার্ট করে দেয়, তো ক্লিয়ারিং এর কাজ কয়দিন লাগার কথা ছিল? 2 দিন লাগার কথা ছিল। তো যখন 2 দিন পর জানুয়ারি 13 তারিখ আসবে, 13 তারিখে কি হবে, ক্লিয়ারিং এর কাজটাও হয়ে গেছে, এবং ওই 13 তারিখে আবার 13 তারিখে দেখা যাবে মেইলিংও হয়ে গেছে। তো 13 তারিখেই মেইলটা যায় এখানে পৌঁছাবে, এবং 13 তারিখেই ক্লিয়ারিং হয়ে এটা এখানে পৌঁছে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ তুমি হিসাব করে করতেছো, ঠিক আছে। এখানে হলো ওই যে ফোরকাস্টিং এর বিষয় আছে, তো ওই কথাটা লেখা আছে বইয়ে। তো ফোরকাস্টিং যদি এলোমেলো হয় তাহলে একটু সমস্যা হতে পারে। তো ওটা যদি ঠিক থাকে তাহলে হলো তোমার এখানে, মানে বিষয়টা হলো তোমার জানুয়ারি 11 তারিখে তুমি আহ আজকে হলো জানুয়ারি 11 তারিখ, তুমি এক্সপেক্ট করতেছো জানুয়ারি 13 তারিখে তোমার চেকটা যায় ব্যাংকে পৌঁছাবে, ঠিক আছে। তো এই সময়টা হলো মেইলিং ফ্লোট। 13 তারিখ যদি ব্যাংক এটা ক্লিয়ারিং এর কাজ শুরু করে, আলটিমেটলি 15 তারিখ যায় টাকাটা সে ব্যাংকটা নিতে পারতেছে ওই টাকাটা, ঠিক আছে। তো ব্যাংকটা যখন ওই টাকাটা পাবে তখন সেটা সেন্ট্রাল অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। কিন্তু এতে যে তো তোমার 4 দিন যাচ্ছে, এটাকে তুমি 13 তারিখের মধ্যেই শেষ করে ফেলতে পারো কাজটাকে। কেমনে? 11 তারিখে, 11 তারিখে তুমি ব্যাংকে জানাই দিচ্ছ, অর্থাৎ ব্যাংক চেক রিসিভ করবে তার আগে তুমি ব্যাংকে জানাই দিচ্ছ যে যে তোমার এখানে তুমি 2 দিন পর চেক রিসিভ করবা, তুমি এখনই ক্লিয়ারিং এর কাজ স্টার্ট করে দাও। তো কাইন্ড অফ এরকম একটা বিষয়, হয়তো আমার কথায় কোনো ছোটখাটো ভুল থাকলে থাকতে পারে, বাট আমি যতটুকু বুঝছি এই জিনিসটাই আর কি, বই পড়ে এবং স্যারের লেকচার শুনে, ঠিক আছে।
তো এই হলো তোমার ক্যাশ কনসেন্ট্রেশন নিয়ে। দেন হলো তোমার ডিসবার্সমেন্ট ম্যানেজমেন্ট। ডিসবার্সমেন্ট ম্যানেজমেন্ট হলো তার উল্টাটা, ক্যাশ ক্যাশ কনসেন্ট্রেশন হলো ক্যাশ সংগ্রহ রিলেটেড। আর তোমার ডিসবার্সমেন্ট ম্যানেজমেন্ট যেটা, সেটা হলো তোমার ক্যাশ তোমার ক্যাশ প্রদান রিলেটেড, তোমার যে পাওনাদারকে ক্যাশ প্রদান করতে হয়। ঠিক আছে, তো এটা নিয়ে আমি আর বেশি ডিটেলে যাচ্ছি না। ধরো এখানে তিনটা মেথডের কথা বলা আছে, তুমি স্বাভাবিকভাবে কি চাবা? পাওনাদারকে লেট করে টাকা দিতে হতো, যত বেশি সময় তোমার কাছে টাকা রাখা। ঠিক আছে, তো এখানে যে তিনটা মেথড আছে, এটা হলো ম্যানেজমেন্ট অফ ডিসবার্সমেন্ট ফ্লোট। প্রথমটা তো, প্রথম যে মেথড ডিসবার্সমেন্ট ফ্লোট, এটার হলো বেসিক্যালি যে তুমি ইচ্ছা করে টাকাগুলা আহ, অর্থাৎ মনে করো তুমি কোম্পানি সি, ঠিক আছে, এবং কোম্পানি ডি হলো তোমার কাছ থেকে টাকা পায়, অর্থাৎ কোম্পানি ডি কে তোমার চেক ইস্যু করার কথা ছিল, মানে চেক দিবা। এখন কোম্পানি ডি এর সাথে তোমার তো লেনদেন আছে, কোম্পানি ডি এর একটা লক বক্সও আছে। ঠিক আছে, তো কোম্পানি ডি এর ইনস্ট্রাকশন কি, তুমি ওই টাকাটা লক বক্সে পাঠাবা, মানে চেকটা। তাহলে ওই লক বক্স থেকে ডাইরেক্ট এটা প্রসেসিং হয়ে দ্রুত কোম্পানি ডি পেয়ে যাবে। কিন্তু তুমি কি করলা, ইচ্ছা করে এটা লক বক্সে না দিয়ে হেড অফিসে পাঠিয়ে দিলা কোম্পানি দিয়ে, তখন এতে সময় নষ্ট হবে। তখন কি করতে হবে, কোম্পানি ওই হেড অফিস থেকে ওই টাকাটা আবার লক বক্সে জমা দিতে হবে অথবা তার ব্যাংকে। দেন ব্যাংক বা লক বক্স ওটা ক্লিয়ারিং করে আবার তাকে ফেরত দিবে। তো এখানে এই যে সে যে প্রসেস আবার পাঠাইতেছে, এখানে আবার এক্সট্রা সময় যাচ্ছে, ধরো 2 দিন। তো এই যে আলটিমেটলি তুমি ইচ্ছা করে এটা করে আলটিমেটলি ডিলে করাইতে পারলা। ঠিক আছে, তো এটা হলো ম্যানেজমেন্ট অফ ডিসবার্সমেন্ট ফ্লোট। ঠিক আছে, তবে এটা কোনো রিকমেন্ডেড অ্যাপ্রোচ না, এটা বইও ডিসকারেজ করা হয়েছে, স্যার ডিসকারেজ করছে। ঠিক আছে, এটা হলো তুমি এই একই জিনিস বারবার করতে থাকলে আলটিমেটলি কোম্পানি দিয়েও তো জিনিসটা বুঝবে তুমি ইচ্ছে করে করতেছো, তখন কোম্পানি ডি এর সাথে তোমার সম্পর্ক খারাপ হবে। ঠিক আছে, দেন হলো ইউজ অফ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ হলো তোমার যে পেমেন্ট করার জন্য, এই যেমন সি, তুমি কোম্পানি ডি কে পেমেন্ট করতে হয়েছে, এরকম কোম্পানি ই কে এফ কে পেমেন্ট করার লাগে। তো এইসব পেমেন্টের জন্য তুমি আলাদা একটা অ্যাকাউন্ট মেনটেন করলা, যেটা হলো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। অর্থাৎ ওই অ্যাকাউন্টে তুমি কোনো টাকাই রাখবে না, ওই অ্যাকাউন্টের ব্যালেন্স সবসময় নীল থাকবে। কিন্তু ওই অ্যাকাউন্টটা তুমি যেই ব্যাংকের সাথে করছো, ঠিক আছে, ধরো ন্যাশনাল ব্যাংকের সাথে করছো, ঠিক আছে, তুমি ন্যাশনাল ব্যাংকে বলে রাখছো যে ওর সাথে তোমার ওই ধরনের একটু এগ্রিমেন্ট, চুক্তি হয়ে আছে যে ভাই, যে যখনই কোনো একটা মানে চেক তোমার কাছে আসবে, ঠিক আছে, ন্যাশনাল ব্যাংকের নামে চেক আসছে যে, ধরো 10,000 টাকার চেক কেউ নিতে আসছে, ঠিক আছে। অর্থাৎ আমি সহজ ভাষায় বলি যে কোম্পানি সি এর কাছে যারা যারা টাকা পায়, কোম্পানি সি কি করছে, তাদেরকে চেক দিয়ে রাখছে, এই যে না চেক, তাদের সবাইকে চেক দিয়ে রাখছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা চেকটা জমা না দিচ্ছে ব্যাংকে, ততক্ষণ পর্যন্ত কোম্পানি সিও কি করতেছে, ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা রাখতেছে না। ঠিক আছে, তো আলটিমেটলি ওই কোম্পানিগুলো যখন ব্যাংকে চেকগুলো জমা দিবে, ব্যাংক কি করবে, ন্যাশনাল ব্যাংক সি কে জানাবে ও তো এখন চেক জমা দিচ্ছে। ঠিক আছে, তো ও কিন্তু সাথে সাথে ডিজনার করবে না। ঠিক আছে, যে যে টাকা যে নাই এর কারণে ডিজনার করবে না, কারণ তার সাথে ন্যাশনাল ব্যাংকের সাথে কোম্পানি সি এর অলরেডি একটা এগ্রিমেন্ট আছে ওই ধরনের, যে ও তো টাকা জমা দিছে, মানে চেক জমা দিছে, আহ আপনি এর টাকা অ্যাড করে দেন। তো তখন দেখা যাচ্ছে হয়তো একটা টাইম থাকে, হয়তো 6 ঘন্টা বা 12 ঘন্টা, তো এর মধ্যে হয়তো সে ওই টাকাটা হয়তো অ্যাড করে দিচ্ছে অ্যাকাউন্টে। ঠিক আছে, তখন আলটিমেটলি ন্যাশনাল ব্যাংক কি করতেছে, ওই টাকাটা রিজনার করতেছে না, ওই তখন এটা আলটিমেটলি ওই কোম্পানিকে দিয়ে দিচ্ছে। এতে তোমার হচ্ছে কি, ওই তোমার সময়টা বাঁচতেছে, মানে সময় বাঁচতেছে বলতেছি, তোমার এটার বেনিফিটটা কি জানি, তোমার জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ডাজ নট টাই আপ ক্যাশ ওয়াইল দ্য চেকস আর ইন দ্য, আচ্ছা, তুমি লেট করে ক্যাশ গুলো দিতে পারতেছো। এখন তুমি যদি এটা না করতো, তাহলে কি হতো, তোমার এই অ্যাকাউন্টে আগে থেকেই ব্যালেন্স মেনটেন করা লাগতো। তখন তাহলে কোম্পানি সি কে আরো আগে থেকে এই অ্যাকাউন্টে টাকা অ্যাড করে রাখার লাগতো, টাকা কমে গেলে আবার অ্যাড করে রাখার লাগতো। কিন্তু এখন হচ্ছে কি, যখন কোনো একটা ব্যক্তি বা কোম্পানি টাকা ওই ক্যাশটা নিয়ে, মানে ওই চেক নিয়ে ন্যাশনাল ব্যাংকের কাছে যাচ্ছে, ওই মুহূর্তে সে টাকা অ্যাড করতেছে, এর আগে কোনো অ্যাড করতেছে না টাকা। ঠিক আছে, মানে একদম এন্ড মোমেন্টে সে টাকাটা অ্যাড করতেছে। তো এর ফলে সে টাকাটা বেশি সময় তার প্রতিষ্ঠানে খাটাতে পারতেছে। তো এইটা হলো ইউজ অফ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। দেন হলো কন্ট্রোল ডিসবার্সিং এর কথা বলছে। কন্ট্রোল ডিসবার্সিং হলো একটা ক্যালকুলেট করা স্ট্যাটিস্টিক টাইপের, প্রেডিক্ট করা যে কি পরিমাণ সামনের 2 দিনে কি পরিমাণ চেক তোমার আসতে পারে। ঠিক আছে, তো এরকম ধরো তুমি এক্সপেক্ট করলা সামনের 2 দিনে 10 লাখ টাকা চেক আসবে, মানে ন্যাশনাল ব্যাংক থেকে উইথড্র করতে আসবে। তো তুমি আলটিমেটলি ওই ন্যাশনাল ব্যাংকের ব্যালেন্সে ওই অ্যামাউন্ট প্লাস একটা সেফটি অ্যামাউন্ট, ধরো 12 লাখ টাকা, 12 লাখ টাকা তুমি ন্যাশনাল ব্যাংকের ব্যালেন্সে রাখবা। ঠিক আছে, তো এইটা হলো তোমার কন্ট্রোল ডিসবার্সিং সিস্টেম। সো এই হলো তোমার এই চ্যাপ্টারটা নিয়ে চাইছিলাম শর্টে আলোচনা করতে, বাট মনে হয় যেন কিছুতেই শর্টে আলোচনা করতে পারতেছি না।
তো এই হলো, সময় লাগছে অনেক, যাই হোক এটাই আর কি। সো কোনো কিছু বুঝতে সমস্যা হলে আবার ভিডিও টেনে রিক্যাপ করে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবা।